এই মেয়ে, সর এখান থেকে। বিয়ের রাতে স্বামী নামক পুরুষের এহেন আচরণে অবাকের সপ্তম আকাশে পৌঁছানোর কথা থাকলেও তার লেশমাত্র দেখা গেল না হুমায়রার মুখে। মেয়েটা একেবারে স্বাভাবিক, যেন এমন ঘটনা তার কাছে প্রত্যাশিতই ছিল। ঘোমটার আড়াল থেকে এবার মুখ তুলে নেশায় বুঁদ হওয়া স্বামীর পানে এক নজর তাকালো সে। পরপর কোনো বাক্য বিনিময় ছাড়াই বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে রইল। তাকে সরে বসতে দেখে তালমাতাল শরীরটা নিয়ে বিছানায় উঠতে নিল কৃষাণ। পথিমধ্যেই পুরো বিছানা জুড়ে ফুলের রাজত্ব দেখে ভ্রু গুটিয়ে ফেলল। ধমকে বলল, এই আবর্জনা পরিষ্কার কর এক্ষুনি। কৃষাণের ধমকে কিছুটা কেঁপে উঠল হুমায়রার নরম সরম কায়া। তৎক্ষণাৎ হাত দিয়ে ফুলগুলো ঝেড়ে ফেলতে ফেলতে কাপা গলায় উত্তর করলো, কক করছি। বিছানা পরিষ্কার হতেই ধপাস করে শুয়ে পড়ল কৃষাণ। সেদিকে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল হুমায়রা। কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছে বারংবার। এক পর্যায়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে বলেই ফেলল, আজ রাতে 2 রাকাত নফল নামাজ আদায়। বাক্য সম্পন্ন করতে পারল না সে। তার আগে ওপাশ থেকে গম্ভীর স্বরে কৃষাণ বলে উঠল, তোকে শখ করে বিয়ে করিনি আমি। ঘুমে ডিস্টার্ব করবি, মেরে তন্দুরি বানিয়ে দিব একদম। এমন গুন্ডামার্কা কথার পরিপ্রেক্ষিতে আর কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না মেয়েটার। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এক পর্যায়ে একাই চলে গেল নামাজ আদায় করতে। সকল হতাশাকে এড়িয়ে বসে পড়ল সৃষ্টিকর্তার দরবারে। প্রতিদিন যেখানে একজন উত্তম জীবনসঙ্গী চাইতো, আজ সে জায়গায় নিজের স্বামীর হেদায়েত চাইল। নামাজ শেষ করে নিঃশব্দে বিছানায় এসে এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল হুমায়রা। চোখ বসতেই ঘুমের পরিবর্তে ধরা দিল নিজের এই অবধি আশার অতীত। একটা মধ্যবিত্ত দুঃখী পরিবারের একমাত্র সুখের ছায়া হয়ে জন্ম হয়েছিল তার। বিয়ের 5 বছর পর একমাত্র সন্তানের মুখ দেখে সেদিন খুশিতে আত্মহারা ছিলেন তার বাবা কাদের হোসেন ও মা আমেনা বেগম। এরপর থেকে মেয়ে হুমায়রা জান্নাত হিমিকে নিয়ে বেশ ভালোই কাটছিল তাদের জীবন। কিন্তু হুমায়রার বয়স 5-এ পড়া মাত্রই পুরো জীবন বদলে গেল তাদের। সহসাই একদিন মায়ের নিথর দেহ দৃষ্টিগোচর হতে পুরো দুনিয়া থমকে গেল ছোট্ট হুমায়রার। এত অল্প বয়সে মাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল সে। সেই নিঃস্ব জীবনটাকে একেবারে পথহারা করে মায়ের মৃত্যুর 3 মাস পরেই বিয়ে করে সৎমা ঘরে আনলো তার বাবা। প্রথম প্রথম সৎমা তাকে ভালোবাসলো। কিছুদিন যেতেই ভদ্রমহিলার চোখের বিষ হয়ে পড়ল সে। এক পর্যায়ে তার মামার বাড়ির একটা কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে সেখানে রেখে চলে গেলেন কাদের হোসেন। এভাবেই দিন পেরোতে থাকলো তার। মাঝে মাঝে ছুটিতে মামার বাড়িতে গেল, মামির কটু কথায় সেটাও কমিয়ে দিল। সে যখন মেশকাতে উত্তীর্ণ হয় তখনই অন্য মাদ্রাসা থেকে এসে নতুন ভর্তি হয় ইকরা নামক একটি মেয়ে। মেয়েটা ছিল বেশ মিশুক ও প্রাণবন্ত, একদম তার বিপরীত চরিত্রের। জীবনে এত বাস্তবতার মুখোমুখি হয়ে মানুষের সাথে সহজে কথা বলতো না হুমায়রা, যার দরুন তার বান্ধবী তেমন ছিল না। কিন্তু ইকরা মাদ্রাসায় এসে তার সাথে মিশতে চেষ্টা করত। সৌজন্যতা বজায় রাখতে হুমায়রাকে না চাইতো কথা বলতে হতো। তার এমন স্বভাবে সবাই তার থেকে দূরে থাকলো। ইকরার ক্ষেত্রে ব্যাপারটা ঘটল ভিন্ন। মেয়েটাকে যত এড়িয়ে চলার চেষ্টা করত, ততই তার সাথে মিশতে চাইতো। তাই শেষ অবধি আর দূরে থাকা হলো না তার পক্ষে। একটা বছর যেতেই হুমায়রার জীবনের সবচেয়ে ভালো মিত্র হয়ে উঠল ইকরা। দিন দিন তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। মাদ্রাসা থেকে শুরু করে তাদের পরিবার সহ তাদের বন্ধুত্বের খবর জানতে পারল। হুমায়রার সাথে তার মামার বাড়িতে গিয়েছিল ইকরা এবং হুমায়রার মামির থেকে ভালো আচরণও পেয়েছে। ভদ্রমহিলা আর যাই হোক, অচেনা মানুষের সামনে নিজের আসল রূপ দেখাননি। তবে সে হুমায়রার বাড়িতে গেল, হুমায়রাকে হাজার চেষ্টা করেও তাদের বাড়িতে নিতে সক্ষম হয়নি। এর মাঝে একদিন দেশে আসলো ইকরার বাবা। সে উপলক্ষে হুমায়রার অজান্তেই মাকে দিয়ে নিজেরও হুমায়রার জন্য মাদ্রাসা থেকে ছুটির ব্যবস্থা করে নিল ইকরা। সে তথ্য পরে হুমায়রা জানতে পারলে যাওয়ার জন্য এক কথায় নিষেধাজ্ঞা জানিয়ে দিল। ইকরা তো নাছোড়বান্দা, তার কাণ্ডে উপায় না পেয়ে মামা মামির উছিলা দিল হুমায়রা। কিন্তু এতেও লাভ হলো না। ইকরা তার মাকে দিয়ে তার মামির থেকে অনুমতি নিয়ে নিল। অগত্যা ইকরাদের বাড়িতে আসতেই হলো তাকে। অবস্থার দিক দিয়ে ইকরাদের পরিবার উচ্চবিত্ত। ইট সিমেন্টের দেয়ালে ঘেরাও করা দীর্ঘ জমিনের মাঝখানে তৈরি করা হয়েছে ছাদ বিশিষ্ট একতলা একটি বড় ভবন। ভবনটির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা মির্জা ভবন। আকারে বড় হয় একতলা হলেও
দোতলা বিল্ডিং এর কান কাটে তা। বাড়ির সামনে স্থান পেয়েছে রং বেরঙের ফুল গাছের, পেছনেও ফাঁকা জায়গা আছে বেশ খানিক। ইকরার বাবা জলিল মির্জা ও তার বড় ভাই খলিল মির্জা দুজনে তাদের পরিবার নিয়ে একসাথেই থাকেন। জলিল মির্জার স্ত্রী ইয়াসমিন বেগম, তাদের এক ছেলে এক মেয়ে। বড় ছেলে কৃষাণ মির্জা এবার অনার্স থার্ড ইয়ারে পড়ে। পরে বললে ভুল হবে, ভার্সিটিতে গিয়ে নেশা, মারামারি আর গাদ্দারি ছাড়া কিছুই করে না সে। আর ছোট মেয়ে ইশরাত সুলতানা ইকরা কওমি মাদ্রাসায় এবার দাওরায়ে হাদিস সম্পন্ন করেছে। মেয়েটাকে মানুষ করতে পারলো, ছেলেকে মানুষ করতে সক্ষম হননি তারা। ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন, তবে সেই ছেলেকে হুজুরাও ধরে রাখতে পারেনি। অন্যদিকে খলিল মির্জার স্ত্রী নাজমিন বেগম, তাদের এক ছেলে আলভি মির্জা পড়ালেখা শেষ করে জাপান গিয়েছে। কৃষাণের একেবারে বিপরীত চরিত্র সে, এক কথায় যোগ্য পাত্র, যাকে দেখা মাত্রই মেয়ের মায়েরা পাগল হয়ে যায়। কৃষাণের থেকে 2 বছরের বড় সে। ইকরাদের বাড়িতে গিয়ে কৃষাণ ব্যতীত সবার সাথে দেখা ও কথা হয়েছে হুমায়রার। কৃষাণ তো বাড়িতেই থাকে না, আর থাকলেও বা কি, হুমায়রা তো সারাক্ষণ ইকরার ঘরেই বসে থাকতো। ইকরার যে বড় ভাই আছে সেই বিষয়ে জানতোই না সে। ভালোই ভালোই 2 দিন একসাথে ছুটি কাটালো দুই বান্ধবী। ইকরার মা চাচিদের সাথে অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছিল। তাদের এত সুন্দর আচরণে তেমন একটা আনইজি ফিল হয়নি তার। এদিকে হুমায়রার চরিত্র বেশ মুগ্ধ হয়েছিল ইকরার পরিবার। তাদের চেহারার মধ্যেই সেই মুগ্ধতা ফুটে উঠত। সেই মুগ্ধতা থেকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তারা, আর সেটা বাড়িতে ফিরে আসার পরদিনে অবগত হয়েছিল হুমায়রা। মামির থেকে যখন জানতে পারে ইকরার ভাই কৃষাণের জন্য তার প্রস্তাব এসেছে, তৎক্ষণাৎ প্রবল নিষেধাজ্ঞা জানিয়েছিল সে। নিষেধ করার কারণ হলো কৃষাণের চরিত্র। বাড়িতে ফিরে আসার আগের দিন কৃষাণের সাথে দেখা হয়েছিল তার। বিকেলের দিকে ইকরাদের বাগানে হাঁটছিল দুই বান্ধবী। সহসা ইয়াসমিন বেগমের ডাকে হুমায়রাকে অপেক্ষা করতে বলে চলে গেল ইকরা। ফুলগুলো দেখতে দেখতে একটা ফুলের মধ্যে পোকা নজরে পড়তে এক হাতে ঘোমটা ধরে রেখে অপর হাতে সেটা সরাতে নিচ্ছিল সে। তখনই পেছন থেকে ভেসে আসলো একটা গমগমে স্বর। এই মেয়ে, কে রে তুই? আমার গাছের ফুল ছেঁড়ার সাহস তোকে কে দিল? বুকের ভিতরটা এক লহমায় ভয়ে ছেদ করে উঠল মেয়েটার। পরপর সেই ভয় পরিণত হলো ঘৃণায়। প্রথম সাক্ষাতেই কারো মুখে তুই শব্দ উচ্চারিত হতে আজ অব্দি হয়তো দেখেনি হুমায়রা। তাও আবার একটা ছেলে হয়ে অচেনা একটা মেয়েকে এভাবে কথা বলে। তার তো ছেলেদের সাথে আজ অব্দি কখনো কথা হয়নি বললেই চলে, তবে তাদের ম্যানার্স সম্পর্কে ধারণা আছে। নিশ্চয় এটা ভালো ম্যানার্স সম্পন্ন কোনো ছেলে নয়। তার ভাবনার মাঝে কৃষাণ আবারও বলে উঠল, এখানে কি? কোথা থেকে এসেছিস? আগে তো দেখিনি। মাটির দিক তাকিয়ে রইল হুমায়রা, একবারও চোখ তুলে তাকালো না, আর না তো কোনো উত্তর দিল। তাকে চুপ থাকতে দেখে কড়া কিছু বলতে নিবে কৃষাণ, তার আগেই সেখানে উপস্থিত হলো ইকরা। বলল, এগুলো কেমন আচরণ ভাইয়া? ও আমার বান্ধবী হুমায়রা জান্নাত হিমি। ও, তোর মতো এই মাদ্রাসার ভণ্ড হুজুরিনি? ভাইয়া, ঠিক করে কথা বলো। আমার মুখ আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো। বেশি বাড়বি, মাদ্রাসা থেকে বাড়িতে আসার উপায় বন্ধ করে দেব। পরপর স্থান ত্যাগ করতে করতে বলল, এইগুলো নাকি মাদ্রাসায় পড়ে, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকুও জানে না। তুমি ভালো হলে ভালো করে কথা বলতাম। আমি কি আর তোর মতো মাদ্রাসায় পড়েছি? পড়লে তোর মতো এমন ম্যানার্সলেস হতাম না। শয়তান একটা। কৃষাণ যেতে বিড়বিড় করে বলল ইকরা। জঘন্য শব্দটি শুনতেই হুমায়রা শাসনের সুরে বলল, এই শব্দ উচ্চারণ করছিস কেন? তো এর মতো অমানুষকে আর কি বলবো? সারাক্ষণ নেশা করে বেড়ায়, আম্মু আব্বু কারো কথা শোনে না, নিজের যা ইচ্ছা তাই করে। আর নিজে তো মাদ্রাসায় পড়তে পারেনি, এখন আমি পড়ছি বলে আম্মু আব্বু আমার প্রশংসা করে, তাই আমাকেও সহ্য হয় না। সারাক্ষণ আমাকে অপমান করতে তৎপর হয়ে থাকে। তোর ভাই এগুলো রাগের বশবর্তী হয়ে করে, আর তুইও রেগে গিয়ে নিজের আচরণ খারাপ করিস। কেউ চাইলেই কি তোকে নিচু করতে পারবে? সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যতটুকু মর্যাদা লিখেছেন ততটুকু আমরা পাবই। তোর অনেক ধৈর্য, এর জন্যই আমি বলি তুই হলি সর্বোত্তম, প্রত্যেকেই সর্বোত্তম। সেই দিনের এইটুকু সাক্ষাতে কৃষাণের প্রতি বুক ভরা ঘৃণা সৃষ্টি হয়েছিল হুমায়রার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এমন একটা মানুষের সাথে তাদের টাকা দেখে কোনো কিছু না ভেবেই তাকে বিয়ে দিয়ে দিল তার মামা মামি। অথচ মেয়েটা জীবনের প্রত্যেকটা মোনাজাতে
একজন আদর্শ পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। সৃষ্টিকর্তা তো উত্তম পরিকল্পনাকারী, হয়তো তার এই পরিকল্পনার শেষ পাতায় লেখা থাকতে পারে সুন্দর কিছু। সে অবধি যত কষ্টই হোক না কেন, সে যেন ধৈর্য ধারণ করতে পারে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল হুমায়রা। চারদিকে আজানের ধ্বনিতে বরাবরের মতোই ঘুম ভাঙল হুমায়রার। পিটপিট করে চোখের পাতা খুলে কিছুক্ষণ শুয়ে রইল, তারপর আড়মোড়া ভেঙে উঠে পড়ল বিছানা ছেড়ে। এক পল তাকালো ঘুমে বুঁদ হয়ে থাকা কৃষানের দিকে, পরপর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে অজু করে নিল। কৃষানদের বাড়িতে আলাদা নামাজের রুম আছে। আগে যখন এসেছিল তখন সেখানেই নামাজ আদায় করেছিল সে, তাই রুম চিনতে অসুবিধা হলো না আর। অজু করার সময় কনুয়ের উপরে উঠানো জামার হাতাটা নামিয়ে কবজি অবধি ঢেকে নিল, মাথায় হিজাব জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। নামাজের রুমে এসে নামাজরত অবস্থায় ইয়াসমিন বেগম ও নাজমিন বেগমকে দেখতে পেল। তাদের পাশেই বসে পড়ল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলো ইকরা। সেও এসে সবার সাথে নামাজে যোগ দিল। নামাজ শেষে অভ্যাস মোতাবেক কোরআন তেলাওয়াত করলো হুমায়রা। তেলাওয়াত শেষে তা নির্ধারিত স্থানে রেখে চলে যেতে নিলে পিছন থেকে নামাজ শেষ করে সালাম দিল ইকরা। সালামের জবাব নিয়ে নিজেও পাল্টা সালাম দিল হুমায়রা। তুই কি আমার সাথে রেগে আছিস? অনুতপ্ত কণ্ঠে বলল ইকরা। উত্তরে সবেগে দুদিকে মাথা দুলালো হুমায়রা। বলল, না, তোর সাথে কেন রাগ করব? তাহলে একটু বস আমার সাথে। ইকরার কথায় ধীর পায়ে এগিয়ে এসে ইকরার পাশে বসলো হুমায়রা। ইয়াসমিন বেগম ও নাজনীন বেগম আরো আগেই চলে গেছেন। হুমায়রা পাশে বসতেই ইকরা বলে উঠল, আমি আম্মু আব্বুকে অনেক নিষেধ করেছিলাম এই বিয়ের ব্যাপারে, তবে কেউই আমার কথা শোনেনি। সবাই মনে করছে তুই ভাইয়াকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবি। সবার কথা না হয় বাদে দিলাম, আমার নিজেরই বিশ্বাস ইনশাল্লাহ তুই পারবি। কিন্তু তার আগে তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে, তাই আমি চাইনি তোর সাথে ভাইয়ার বিয়ে হোক। এমনিতেই তোর জীবনে কষ্টের কমতি নেই, কিন্তু এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, সেহেতু আর কিছুই করার নেই। শুধু এইটুকু বলবো, ভাইয়া সব দিক থেকে খারাপ হলো মেয়ে ঘটিত ব্যাপারে তার কোনো খারাপ ঘটনা নেই। মেয়েদের থেকে ও সবসময় দূরে থাকে। এক কথায় মেয়েদের নিয়ে ওর অ্যালার্জি আছে বললেই চলে। আর নেশা মারামারি এসবও ভার্সিটি ওঠার পর থেকে বৃদ্ধি পেয়েছে, খারাপ সঙ্গ পেয়ে। আগে থাকলেও তার সিগারেট অবধি সীমাবদ্ধ ছিল। এখনকার যুগটাই তো এমন, সব ছেলেরাই এখন বাবার টাকায় বসে বসে খায় আর ফুর্তি করে। ভাইয়ার ক্ষেত্রে তাই হয়েছে। ভাইয়ারও বিয়েতে মত ছিল না, তবে আব্বু বলেছে বাড়ি থেকে বের করে দেবে, তাই বিয়েতে রাজি হয়েছে। বাড়ির বাইরে গিয়ে কাজ করে খাওয়ার ছেলে সে নয়। সবশেষে একটা কথাই বলবো, তুই ভাইয়াকে মেনে নিয়ে। কথার মাঝে তাকে থামিয়ে হুমায়রা শান্ত কণ্ঠে বলল, যার নামে সৃষ্টিকর্তার বিধান মেনে 3 কবুল উচ্চারণ করেছি আমি, তাকে মেনে না নেওয়ার স্পর্ধা আমার নেই। পুরো দুনিয়ার কাছে তিনি নেশাখোর, বখাটে হলেও আমার স্বামী হন তিনি। আর স্বামীর মর্যাদা সম্পর্কে তো তোকে বলতে হবে না। তুই এসব চিন্তা বাদ দিয়ে শুধু দোয়া কর, আমি যেন ধৈর্য নিয়ে ওনাকে সুপথে আনতে পারি। শুক্রিয়া আমার প্রিয় সখী। যাই হোক, আমি কিন্তু তোকে ভাবি হিসেবে পেয়ে ভীষণ খুশি। আচ্ছা, এখন নিচে চল। বলে উঠে দাঁড়ালো হুমায়রা। সাথে ইকরাও উঠে পড়ল। তারপর 2 বান্ধবী একসাথে হাঁটা ধরল। রান্নাঘরে এসে ইয়াসমিন বেগম ও নাজনীন বেগমের উদ্দেশ্যে সালাম দিল হুমায়রা। সালামের জবাব দিয়ে দুজনই অমায়িক হাসি উপহার দিল তাকে। বড় আম্মু, আম্মু আজকে কি রান্না করতে হবে বলুন, আমি করছি। হুমায়রার বিনয়ী স্বরে বরাবরের মতো মুগ্ধ হলো তারা। দুজনেই সন্তুষ্ট হলো। ইয়াসমিন বেগম নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, এই তো এলে আমাদের বাড়িতে। এখন এ কাজ করতে হবে না আম্মু, একসময় তোমাকেই সব করতে হবে। আম্মু, আজকে আমি আর ভাবি রান্না করি, আজকে তোমাদের ছুটি। ইকরার কথা হেসে উঠল 2 জা। নাজমিন বেগম নিজের ছোট জায়ের উদ্দেশ্যে বললেন, ইয়াসমিন চলো, আমরা আজকে ছুটিই কাটাই। আজকে না হয় আমাদের মেয়েরাই রান্না করুক। আচ্ছা আপা, চলুন, কিন্তু আগে একটু ওদের সবকিছু গুছিয়ে দিয়ে যাই। ততক্ষণে হুমায়রা গিয়ে কৃষাণকে জাগাও, নয়তো সে ছেলের ঘুম ভাঙবে না। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো মাথা দুলালো হুমায়রা। বলল, ঠিক আছে আম্মু। শাশুড়ির কথায় বাধ্য মেয়ের মতো রুমেতে এসে গেল হুমায়রা। তবে কৃষাণকে ডাকতে ভয় করছে তার। কাল রাতে যেভাবে কথা বলেছে, তা স্মরণে আসতেই যেটুকু সাহস তার মধ্যে ছিল সেটুকু উদা হয়ে গেছে। কিন্তু না ডেকেও কোনো উপায় নেই। অগত্যা কৃষাণের শিওরের কাছে এগিয়ে আসলো সে। সৃষ্টিকর্তার নাম নিয়ে মনে সাহস জোগালো, অথচ সেই সাহস মরে গেল আরেক নতুন চিন্তায়।
কৃষাণকে কি বলে ডাকবে সে? নাম ধরে তো কখনই না। তাহলে কি বলা যায়? অনেকক্ষণ দেনা মোনা করে মিহি সুরে ডেকে উঠল, শুনছেন? কৃষাণের তরফ থেকে কোনো আওয়াজ এলো না। সে যে কতটা গভীর ঘুমে তলিয়ে আছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই যে শুনছেন? এবারও কোনো সাড়া পাওয়া গেল না কৃষাণের। সাড়া না পেয়ে কৃষাণের দিক কিয়ৎক্ষণ তাকিয়ে রইল হুমায়রা। রাতের অগোছালো শার্ট নিয়েই ঘুমিয়ে আছে সে। মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। এলোমেলো কগাচি চুল ললাট অতিক্রম করে ঘন ভ্রুতে এসে লেগেছে। কতদিন চুল কাটে না আল্লাহ মালুম, তবু মায়াবী লাগছে লোকটাকে। এই যেন এক অন্য কৃষাণ। ঘুমন্ত অবস্থায় এত নিষ্পাপ লাগে বুঝি কোনো পুরুষকে? ঘুমের মাঝে নিজের কাছে কারো অস্তিত্ব টের পেল কৃষাণ। নারী সুলভ ঘ্রাণ নাকে ভিড় জমাতেই তড়িৎ চোখ মেলে তাকালো সে। ভরকে গেল হুমায়রা। কৃষাণের লালিত চোখ দেখে ভয়ে অন্তরাত্মা শুদ্ধ কেঁপে উঠল তার। মুখ খুলে কিছু বলতে নিবে তার আগেই শোয়া থেকে উঠে তার মুখ চেপে ধরল কৃষাণ। তার হাত থেকে আসা অ্যালকোহলের উটকো গন্ধে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম হলো মেয়েটার। প্রাণপণ চেষ্টা চালালো কৃষাণের হাত থেকে ছাড়া পর। সকাল সকাল আমার ইজ্জত লুটানোর চেষ্টা করলি তুই? আবার তুই ওই চিৎকার করতে যাস? মেয়ে মানুষ অভিনয়ের জন্য সেরা রে। হুমায়রার দিক তাকিয়ে তাচ্ছিলের হাসি এসে বলল কৃষাণ। কিন্তু হুমায়রার চোখে পানি দেখে হাসি বন্ধ হয়ে গেল তার। তৎক্ষণাৎ ছেড়ে দিল তাকে। ছাড়া পেতে বড় বড় শ্বাস নিল হুমায়রা। বমির ভাব আসছে তার। অবস্থা বেগতিক দেখে টেবিলে থাকা বোতল তার দিকে ছুড়ে দিল কৃষাণ। বোতল নিয়ে পানি খেতে লাগলো হুমায়রা। পুরোটা সময় তার দিক বিরক্তি নিয়ে তাকিয়ে রইল কৃষাণ। হুমায়রার পানি খাওয়া শেষ হতেই বলল, নেক্সট টাইম আমার কাছে ঘেসবি তো পুটলি বানিয়ে যমুনায় ফেলে আসবো তোকে। আপনি যা মনে করছেন তা নয়। আম্মু আপনাকে ডাকতে বলেছিল, তাই আপনার নিকট এসেছিলাম আমি। মিহিসরে মাথা নত করে বলল হুমায়রা। তার কথার পরিপ্রেক্ষিতে কৃষাণ বলল, ডাকতে হলেও 3 মাইল দূর থেকে ডাকবি। এখন যা রুম থেকে। বলে ওয়ার্ডরোব থেকে নিজের প্যান্ট শার্ট বের করে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। এর মাঝে কোনো রূপ কথা ছাড়া রুম ত্যাগ করলো হুমায়রা। সেদিকে একবার তাকিয়ে কৃষাণ বলে উঠল, নাজুক মেয়ে জাতি কোথাকার, থাপড়ে গাল লাল করতে মন চায় এগুলার। সাবান নিয়ে একেবারে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো কৃষাণ। ততক্ষণে সকালে নাস্তা বানানো হয়ে গেছে হুমায়রা ও ইকরার। কৃষাণকে দেখে ইয়াসমিন বেগম বললেন, খেয়ে যা। কপাল কুঁচকে গেল কৃষাণের। শেষবার কবে ঘরে খেয়েছিল সে ঠিক মনে করতে পারল না। এসব ঘরের ভাত রুটি মোটেও পছন্দ নয় তার। সবসময় বাইরে খেয়ে অভ্যস্ত সে। প্রথম প্রথম ইয়াসমিন বেগম ঘ্যান ঘ্যান করলো, একসময় হার মেনে দমে গিয়েছিলেন। এরপর থেকে আর বিরক্ত করেনি কৃষাণকে। আজ আবার কি হলো? আমি যে ঘরের খাবার খাই না সেটা ভুলে গেছো নাকি তুমি? কপাল কুঁচকে বলল কৃষাণ। উত্তর করলেন নাজমিন বেগম, আজকে তোর বউ রান্না করেছে। কথা সম্পূর্ণ করতে পারলেন না ভদ্র মহিলা। এর আগে কৃষাণ বলে উঠল, বউ রান্না করেছে বলে কি খাবার মৌ হয়ে যাবে নাকি? তুই কি ভালো করে কথা বলতে পারিস না? রেগে বললেন ইয়াসমিন বেগম। মায়ের রাগে কিছুই এসে গেল না কৃষাণের। সে গা ছাড়া ভাব নিয়ে বলল, না, ভালো আচরণের অ্যাপস ডাউনলোড হয়নি এখনো আমার ভিতর। মানুষ হবি না তুই আর? জানোই যেহেতু কথা বাড়াতে আসো কেন। সবাই মানুষ হলে সমাজ চলে না। তোর যা ইচ্ছা তাই কর। তুই ঘরে না খেলে তোর বইয়েরও খাবার নেই। ছোট জার হাত ধরে রেখে নাজমিন বেগম কাটকাট গলায় বলে উঠলেন। তার কথায় রেগে গেল কৃষাণ। বলল, কি বউ বউ শুরু করেছ? ওই মেয়েকে কি আমি শখ করে বিয়ে করে এনেছি নাকি? যেভাবেই এসেছে সেটা দেখার বিষয় নয়। যা বলেছি তাই হবে। তোমাদের যা ইচ্ছা তাই করো। খেতে দিলে দাও, নয়তো না খাইয়ে মেরে ফেলো। এটা আমার কিছু যায় আসে না। আমার কাছে এসব বলবে না। কথাগুলো বলে একদণ্ড আর সেখানে দাঁড়ালো না। ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার যাওয়ার পানে ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে রইলেন দুই জা। ইয়াসমিন বেগম বড় জার উদ্দেশ্যে বললেন, এটা কেন বলতে গেলেন আপা? ভেবেছিলাম বইয়ের কথা শুনলে হয়তো মানবে। অনুতপ্ত স্বরে উত্তর করলেন তিনি। এর মাঝে ড্রয়িং রুমে উপস্থিত হলেন খলিল মির্জা ও জলিল মির্জা। দু ভাই এতক্ষণ ছাদে ছিলেন, তাই কোনো কিছুই টের পাননি তারা। তাদের দেখতেই স্বাভাবিক হয়ে তাদের খাবার খেতে দিলেন দুই জা। এসব বিষয়ে আর কোনো কথা বাড়িয়ে অশান্তি সৃষ্টি করতে চাইলেন না কেউই। রান্নাঘর থেকে কৃষাণের প্রত্যেকটা কথাই শুনেছে হুমায়রা। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা।
তবে তা কারো কাছে প্রদর্শিত হওয়ার আগে মুছে ফেলল সন্তর্পণে। তপ্ত দুপুর, ভার্সিটির প্রাঙ্গণে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। এ অবধি কটা সিগারেট খেয়ে শেষ করেছে তার কোনো হিসেব নেই। এখনো নিকোটিনের ধোঁয়া উড়িয়ে চলছে সে। নীরবতা ভেঙে তন্মধ্যে রবি নামক ছেলেটি কৃষাণের উদ্দেশ্যে বলে উঠল, কি রে, তুই নূপুরকে রিজেক্ট করলি কেন? ও তো বলেছে ও নিজে তোকে চাকরি করে খাওয়াবে, তাহলে আর কি সমস্যা? ধুর, এসব মেয়ে মানুষের প্যারা জীবনে আনলে তার মজাই শেষ। দুদিন আসতে না আসতেই বলবে এটা করবে না, ওটা করবে, এই সেই বিরক্তিকর। বাপের টাকায় ফুর্তি করমু আর চিল মুডে বিন্দাস লাইফ কাটামু, এসব প্যারায় আমি নাই। গা ছাড়া ভাব নিয়ে বলল কৃষাণ। তার এমন ভাব দেখে পাশে থাকা আরেকটি ছেলে বলল, তাহলে কি তুই কখনোই বিয়ে করবি না? সবার অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল কৃষাণ। বলল, জানি না এসব, বাদ দে তো, আমি বাড়ি যাই, বিকেলে দেখা হবে, বলে হাঁটা ধরল সে। রবি বলে উঠল, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবি? তাড়াতাড়ি কোথায় দেখলি তুই? 3টা বেজে গেছে প্রায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল। সময় শুনে কেউই আর কথা বাড়ালো না। উল্টো সবাই কৃষাণের সাথে পা মিলিয়ে হাঁটা ধরল। এক একজন হাতে একটা করে সিগারেট নিয়ে ফুর্তি করে খেতে খেতে রাস্তা কভার করলো। রাস্তায় কোনো মেয়ে দেখলো পাত্তা দিল না। তাদের গ্রুপটা এভাবে যতই খারাপ হোক, মেয়ে ঘটিত দিক দিয়ে একেবারে পিওর। উল্টো মেয়েদের কেউ টিস করলে সেগুলোকে মেরে তন্দুরি বানিয়ে দেয়। তাদের সবারই নিজস্ব গার্লফ্রেন্ড আছে, প্রেমিকা আর মাদক সেবনের মধ্য দিয়ে দিন পার করে তারা। তবে কৃষাণের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে মেয়ে মানুষ দেখতেই পারে না, প্রেম তো দূর। বন্ধুর গার্লফ্রেন্ডরা যখন তাদের এটা ওটা করতে নিষেধ করে, এগুলো দেখলেই মাথা গরম হয়ে যায় তার। বন্ধুরা তো সেই নিষেধাজ্ঞা মানেই না, শুধু শুধু ন্যাকামি করে। অসহ্য ব্যাপার স্যাপার ছাড়া আর কিছুই না এই প্রেম ভালোবাসা। বরাবরের মতোই নিঃশব্দে নিজের রুমে এসে ঢুকলো কৃষাণ। এমন সময় বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন থাকে, তাই পথে কারো সাথেই সাক্ষাৎ হয়নি। রুমে প্রবেশ করতেই 480 ভোল্টেজের ঝটকা খেলো ছেলেটা। সিগারেটের কৌটা আর ছাইয়ে ভরপুর রুমটা উজ্জ্বলতায় ঝকঝক করছে। একটা কোনায়ও একটু ময়লার দেখা মিলল না। এলোমেলো কাপড়গুলো সযত্নে ভাজিয়ে রাখা হয়েছে। রুম তো নয় যেন গণ্যমান্য কোনো হোস্টেলে এসেছে সে। আঁকাবাঁকা বিছানার চাদরটা একদম মসৃণ হয়ে আছে। সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে এক স্নিগ্ধ রমণী। সবসময়ের মতোই মাথায় ঘুমটা পেঁচানো তার। কালো হিজাবের মধ্যে গোলগাল মুখখানায় যেন নূরের অন্ত নেই। কেমন ঝলঝল করছে তা। চন্দন রঙা মুখে গোলাপি রঙা উষ্ঠযুগল, যেন সদ্য ফোটা টিউলিপ। তার নির্মিলিত চোখের ঘন পাপড়ির দিক তাকিয়ে কৃষাণ অজান্তেই বলে উঠল, হুজুরনি তো দেখি ডেঞ্জারাস মায়াবী। চেহারা একখানা পুরো নূরের ডিব্বা। এক কথায় যাকে বলে গর্জিয়াস ফেস কাটিং। হুদাই কি আর মির্জার গোষ্ঠী এই মেয়ের জন্য পাগল হয়েছে? পরক্ষণে সচেতন মস্তিষ্কে চোখ ফিরালো সে। নিজেকে নিজে শাসাতে লাগলো, মাথার ঘিলু কি নষ্ট হয়ে গেল নাকি তোর? এসব কি বলছিস? না, এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নয়তো কবে কি হয়ে যায় আল্লাহ মালুম। পরে আমার বিন্দাস লাইফ ড্রেনের পানিতে ডুবে মরবে। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজা লক করার শব্দে ঘুম ছুটে গেল হুমায়রার। পিট পিট করে চোখ খুলে তাকালো। আশপাশ দেখে কৃষাণের উপস্থিতি ঠাহর করতে বেশ বেগ পোহাতে হলো না। চটজলদি বিছানা ছেড়ে উঠে পড়ল সে। রুমের বাইরে একটু হাঁটাহাঁটি করে বুঝতে চাইলো সবাই জেগেছে কিনা, কিন্তু তাকে হতাশ করে দিয়ে সবাই যেমন তেমন। ইকরাও ঘুমে বিভোর হয়ে আছে। উপায় না পেয়ে আবারও রুমে ফিরে আসলো মেয়েটা। ধীর পায়ে হাঁটা ধরলো বারান্দার দিকে। সেখানে গ্রিলে হেলান দিয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখলো। এরপর অলস ভঙ্গিতে পিছনে ফিরতেই সামনে থাকা প্রাণীটিকে দেখে আঁতকে উঠল মেয়েটা। মৃদু চিৎকারে স্থান ত্যাগ করে দৌড় লাগালো ঘরের উদ্দেশ্যে। অমনি মাঝপথে ধাক্কা খেলো কৃষাণের শক্তপোক্ত চওড়া বুকের সাথে। ভয়ে কোনো কিছু না ভেবে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সামনে থাকা পুরুষটিকে। ঘটনার আকস্মিকতায় ভরকে গেল কৃষাণ। হুমায়রার ছোট্ট শরীরের মৃদু কম্পন অনুভব করতে ভ্রু কুঁচকে গেল তার। ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করতে নিবে এর আগে করিডোর থেকে উকি দিল লম্বা লম্বা সতর্ক দুটি কর্ণযুক্ত একটি সাদা মসৃণ খরগোশ। এতেই যা বোঝার বুঝে নিল সে। প্রাণীটির উদ্দেশ্যে হাঁক ছাড়ল, মিঠু, এদিকায়। কৃষাণের কণ্ঠে কিছুটা ধাতস্থ হলো হুমায়রা। খিচে রাখা চোখগুলো খুলে নিজের অবস্থান ঠাওর করতেই
ছিটকে দূরে সরে গেল মেয়েটা। কৃষাণকে এতক্ষণ এভাবে জড়িয়েছিল ভাবতেই লজ্জায় ভয়ে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। কৃষাণের থেকে দূরত্ব বাড়াতে গিয়েও পারল না। পিছনের প্রাণীটিকে দেখে একটু গিয়েই পা থেমে গেল। এদিকে মহাজনের ডাক শুনে গুটি গুটি পায়ে কৃষাণের দিক এগিয়ে আসতে লাগলো মিঠু। পুরোটা সময় হুমায়রার দিকেই অপলক চেয়ে রইল, যেন বুঝতে চাইল তার অভিব্যক্তি। জানতে চাইছে এই নতুন সদস্য আবার কে। মিঠু কাছে আসতেই তার তুলতুলে নরম দেহটা নিজের হাতের আঁচলায় নিয়ে নিল কৃষাণ। বলল, কি করেছিস তুই? প্রাণীটি ফ্যালফ্যাল করে নিজের মহাজনের দিক তাকিয়ে রইল। নিজের নিষ্পাপ মুখশ্রীর প্রমাণ দিচ্ছে বোধহয়। এর মাঝে হুমায়রা বলল, এটা কিছুই করেনি, আমি হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মিঠুর দিক মায়া মায়া দৃষ্টি নিক্ষেপ করে বলল হুমায়রা। অনুতপ্ত কণ্ঠ তার, অথচ বেজায় বিরক্ত হলো কৃষাণ। বলল, কানী মহিলা, জলজ্যান্ত খরগোশটা তোর চোখে লাগে না? আরেকবার এমন করলে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ফেলবো তোকে, বলে উঠে দাঁড়ালো সে। মিঠুকে তার নির্ধারিত জায়গায় রেখে এসে গায়ে কাপড় জড়াতে লাগলো। কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে হাত দিয়ে চুলগুলো একটু ঠিক করে আবারও বাইরের উদ্দেশ্যে হাঁটা দিল। তা দেখে হুমায়রা পিছন ডেকে বলল, এখনো খেয়ে যাবেন না? চোখ ছোট ছোট করে ঘুরে তাকালো কৃষাণ। বলল, তোকে না বলেছি আমার থেকে 3 মাইল দূরে থাকতে? আর তুই তো দেখছি আমার বিন্দাস লাইফের মধ্যেই ঢুকে পড়ছিস। দুপুরের খাবারটা অন্তত খেয়ে যান, মিহি স্বরে বলল মেয়েটা। কৃষাণের কর্কশ কণ্ঠে মুখটা চুপসে গেল অমনি। তুই কিন্তু মায়ের খাবি বলে দিলাম। বলতে বলতেই রুম ছেড়ে চলে গেল সে। দরজার কাছে গিয়ে কি যেন একটা ভেবে থেমে গেল। এই মেয়ে খেয়েছে কি? বড় আম্মু তো বলেছিল সে না খেলে ওকেও খেতে দিবে না। যদিও মির্জা পরিবারের মানুষ এমন না, তবে কেন যেন শান্ত হলো না তার মন। চোখ ঘুরিয়ে হুমায়রার দিকে এক পল তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুই কি এখন অবধি না খেয়ে বসে আছিস? মলিন মুখে চাইল হুমায়রা। তার চেহারার মধ্যে উত্তর খুঁজে পেল কৃষাণ। বলল, না খেয়ে মর তুই। ধূপধাপ পায়ে চোখের আড়াল হয়ে গেল সে। সেই যাওয়ার পানে অপলক চেয়ে রইল হুমায়রা। চোখ জোড়া ভিজে উঠল অজান্তেই। আসরের নামাজ আদায় করে বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছে হুমায়রা ও ইকরা। দুজনেই নিশ্চুপ। হুমায়রার কোলে মিঠু, তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে হুমায়রা। মাদ্রাসা ব্যতীত পুরো বাইরের জগৎ অচেনা হুমায়রার কাছে। মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে অবধি পরিচিত সে। বাইরের জগতের সাথে তার পরিচয় খুবই নগণ্য, যার দরুন খরগোশটিকে প্রথম দেখে তুলনামূলক বেশি ভয় পেয়েছে মেয়েটা। তবে এইটুকু সময়ের মধ্যে নিষ্পাপ প্রাণীটিকে বড্ড আদুরে লাগছে তার কাছে। মন চাচ্ছে নিজের কাছে এটাকে রেখে দিতে সর্বক্ষণ। প্রাণীটিও বোধহয় পছন্দ করেছে হুমায়রাকে, সেটিও চুপচাপ তার কোলে অনড় হয়ে বসে আছে। সহসা নীরবতা ভেঙে ইকরা বলে উঠল, এইবার অন্তত কিছু খেয়ে নে, ভাইয়া কখনো তোর বিষয়ে ভাববে না হুমায়রা। দেখি তিনি কতক্ষণ না ভেবে থাকতে পারেন। শান্ত স্বর হুমায়রার, কিন্তু মেজাজ চওড়া হলো ইকরার। বলল, আর কত দেখবি? এ অবধি যে না খেয়ে আছিস, ভাইয়া একবারও জিজ্ঞেস করেছে তোকে খেয়েছিস কিনা? দুপুরে করেছে, আর আমার বিশ্বাস 3 কবুলে জোরে হলো ইনশাল্লাহ আমার না খেয়ে থাকার প্রভাব ওনার উপর পড়বে। বিস্ময় হা হয়ে গেল ইকরা। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে হুমায়রার দিক তাকিয়ে থেকে বলল, ও যে রাত করে বাসায় আসে, মদ খেয়ে এসে মোটেও তোর খবর নিবে না দেখিস। শুধু শুধু ভাইয়ার সাথে জেদ ধরে তুই নিজের ক্ষতি করছিস। উত্তরে চুপ রইল হুমায়রা। তা দেখে ইকরা আবারও বলল, দয়া করে খেয়ে নে সখী আমার, ভাইয়া খবর নিলে তা পরে তুই আগে খেয়ে নে। ভাইয়া তো আর জানবে না তুই খেয়েছিস। ইকরা, কি সব বলছিস এসব? মিথ্যে বলতে বলছিস? দেখ, আমার এবার রাগ হচ্ছে। তুই ভাইয়ার জন্য আর কতক্ষণ না খেয়ে থাকবি? নিজেকে শান্ত কর। সব জায়গায় তোর এত শান্ত স্বভাব ভালো লাগে না আমার। সবসময় কেন চুপ থাকিস তুই? সবকিছু কেন মুখ বুজে সহ্য করিস? বিয়ের আগেও এমনি করে এসেছিস, তোর মামা মামির সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিস। ইকরার এতগুলো কথার পৃষ্ঠে একটা কথাও বলল না হুমায়রা। প্রসঙ্গ পাল্টে বলল, মিঠু কি কি খায় রে? কষ্ট হয় না তোর? অভিযোগ করতে মন চায় না? এইবার কিছুটা শান্ত স্বরে জিজ্ঞেস করলো ইকরা। উত্তরে মুস্কি হাসলো হুমায়রা। বলল, যিনি এ দেহে হৃদয় দিয়েছেন, তার নামে হৃদয় থেকে অভিযোগ বানে নিঃসৃত হয় কি করে বল? মাঝে মাঝে আমি বড্ড বাজেভাবে ভেঙে পড়ি। মনে হয়
আমার রব আমার সাথে এমন না করলেও পারতেন। পরক্ষণেই মনে হয় এই সুবিশাল পৃথিবীতে তিনি ছাড়া এই অধমের তো আর কেউই নেই। আশ্রয়হীন আমিটাকে আশ্রয় দিয়ে ক্ষতিকর দুনিয়া থেকে বাঁচিয়ে রেখেছেন তিনি। না হলে ভাব, আমার ঠিকানা আজ কোথায় হতে পারত। যাদের মা বাবা নেই তাদের জন্য দুনিয়া ভীষণ পাষাণ, সেই তুলনায় আমি অনেক সুখী। আমার রব আমায় যথেষ্ট দিয়েছেন, তাই নিজের সকল হতাশাকে আমি কষ্টের পরই আছে স্বস্তি বাক্যের মধ্যেই সঁপে দিয়েছি। একটা চায়ের দোকানে আড্ডা জমেছে এলাকার সকল যুবক দলের। সন্ধ্যাবেলায় এমন আড্ডা তাদের নিত্যদিনের রুটিন। আর সে আড্ডার প্রাণকেন্দ্র হলো কৃষাণ, কারণ খাওয়া দাওয়ার যত খরচ সব তার পকেট থেকেই হাওয়া হয়। বন্ধুদের মধ্যে তার কাছেই সবসময় টাকা থাকে। কি রে, তোর মুখের অবস্থা কুকুরের পার্সোনাল জায়গার মতো কেন হইয়া রইছে? টেবিলে এসে বসতে না বসতেই রবির গোমরা মুখের দিক তাকিয়ে মজা লুফে নিল কৃষাণ। তার কথায় সব ছেলেরা হো হো করে হেসে উঠল। একত্রে বলল, ওর নাকি আবার ব্রেকআপ হইছে। রাজাউলের লাফাঙ্গা পোলার আর ব্রেকআপ? 30 দিনে 60 বার শুধু ব্রেকআপই হয় তার। আবার একটু পরেই বাবু সোনা কৃপানের কথা আরেক দফা হাসির রোল পড়ল সবার মাঝে। এর মাঝে দোকানদার এসে গরম গরম চা সমেত বিস্কুট ধরিয়ে দিলেন সবার হাতে। রবি অসহায় স্বরে বলল, আমার খারাপ সময় তোরা মজা নিতাছিস? তোর যেদিন সত্যি খারাপ সময় আসবো, মানে তোর দিলবার তোরে ছাইরা যাইব, সেদিন আমি কৃষাণ বড় একখানা মাহফিলের আয়োজন করব। সেদিন আর মজা নিমু না, শিওর। দেখিস তুই মাইয়া মানুষ নিয়ে এমন করস না। আমি বদয়া দিলাম, আমাদের দলে সবার আগে তোর বিয়া হইব। আর হইব তো হইব, এমন মেয়ের সাথে হইব তোর বিন্দাস লাইফ ড্রেনের পানিতে ডুবে মরব। রবির এহেন কথায় খক খক করে কেসে উঠল কৃষাণ। চোখ গরম করে বলল, রেজাউলের চাও, আজকে তুই খতম। বলেই তার দিকে তেড়ে গেল সে। তা দেখে রবি গলা উঁচিয়ে বলল, তুই যদি খালি আমারে মারিস? মারলে কি করবি তুই? রবির বাহুতে এক ধাক্কা মেরে বলল কৃষাণ। ঘাবড়ালো না রবি, আগের মতোই বলল, যদি মারস তাহলে? তাহলে? তাহলে বল, তাহলে কি কি করবি তুই? পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে সকলে সতর্ক চিত্তে দাঁড়িয়ে পড়ল। রবির উদ্দেশ্যে কড়া কিছু বলতে নিবে, এর আগেই তার কথায় বেকা চেকা খেয়ে গেল সকলে। সে মুখটা কাঁদো কাঁদো করে কৃষাণের উদ্দেশ্যে বলল, তাহলে আমি কানমু দেখিস। চোখের পলক ফেলতে যেন ভুলে বসেছে এক একজন। প্রত্যেকের এমন সিরিয়াস চেহারা দেখে ফিক করে হেসে উঠল রবি। তা দেখে সকলে একসাথে হেসে উঠল। বলল, আব হোগা, মৌত কা নাঙ্গা নাচ। বলতে দেরি, অথচ কৃষাণের পা থেকে জুতো খুলে রবিকে দৌড় লাগাতে দেরি নেই। রবি বা কম কিসে, সেও এক ভো দৌড় দিল। আর তাদের পিছন পিছন ছুটল সকলে। খাবার টেবিলে বসে হুমায়রা নাম নিয়ে ডেকে যাচ্ছেন একের পর একজন। ইয়াসমিন বেগম ভাবছেন সকালে তার বড় জায়ের বলা কথায় হয়তো কষ্ট পেয়ে খাবার খাচ্ছে না হুমায়রা, অথচ হুমায়রা এতক্ষণ সেখানেই ছিল। তাদেরকে পই পই করে বুঝিয়ে বলেছে সে এ বিষয়ে মোটেও রাগ করেনি। এমনকি এসব বিষয় তার মাথাতেই নেই। কিন্তু কে শোনায় কার কথা? অগত্যা বাধ্য হয়ে এবার আবারও ড্রয়িং রুমে এলো হুমায়রা। বাড়ির কর্তারা খেয়ে চলে গেছেন খানিক আগে। ড্রয়িং রুম জুড়ে এখন শুধু কর্ত্রীদের আনাগোনা। হুমায়রাকে নামতে দেখে নাজমিন বেগম এগিয়ে এলেন। তখন স্বামী আর দেবরের উপস্থিতিতে তিনি কিছু বলতেই পারেননি। আম্মু, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বুঝি? তোমার মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। তাও খাবারের। তার উদ্বিগ্ন স্বর মাঝপথেই থেমে গেল হুমায়রার শান্ত কণ্ঠে। বড় আম্মু, দয়া করে এভাবে বলবেন না। আপনার কোনো কথা আমি ব্যথিত হইনি, বরং আমি নিজ ইচ্ছেতেই আজকে খেতে চাচ্ছি না। তাই বলে পুরোটা দিন না খেয়ে থাকবি তুমি? এই বদ ইচ্ছে জাগলে স্বামীর মতো আমার থেকে শুধু বকাই শুনবে বলে দিলাম। ইয়াসমিন বেগমের কথার পৃষ্ঠে এবার ইকরা উত্তর দিল, তোমার বৌমা মনে করছে সে না খেয়ে থাকলে তোমার গুণধর ছেলে তার টানে বাসায় ফিরে খাবে। কৃষাণ জানে তুমি খাওনি? সন্দেহান কণ্ঠে জানতে চাইলেন নাজমিন বেগম। ছোট করে উত্তর দিল হুমায়রা, জি, দুপুরে জিজ্ঞেস করেছিল। তার কথায় দুই জায়ের মুখে আশার আলো ফুটল। ভাবলেন এবার হয়তো মানুষ হবে তাদের ছেলে। কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে খুশিতে ঝলঝল করা মুখটা নিভে গেল ইয়াসমিন বেগমের। মন খারাপ করে বললেন, কিন্তু কৃষাণ তো অনেক রাত করে বাড়ি ফেরে, তাও সুস্থ অবস্থায় না।
তখন এসব মনে থাকবে ওর। সমস্যা নেই আম্মু, একদিন চেষ্টা করে দেখি। আল্লাহ যা চাইবেন তাই হবে। আর কথা বাড়ালেন না কেউই। সবাইকে বোঝাতে সক্ষম হতে নিজের রুমে চলে গেল হুমায়রা। মিঠুকে কোলে নিয়ে নিজের মতো সময় কাটাতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মুহূর্তের। কি রে, তুই খাচ্ছিস না কেন? রেস্টুরেন্টে বসে খেতে খেতে সামনে থাকা কৃষানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সাইফুল। তার কথায় সকলের দৃষ্টি এবার নিক্ষেপ হলো কৃষানের উপর। রবি প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে বলল, আসলেই তো। তখনও তুই চা বিস্কিট যেমন এটা তেমন ভাবে ফেলে এসে পড়লি। খাচ্ছিস না কেন? বন্ধুদের এমন ঘেরাও করা প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না কৃষান। পরিস্থিতি সামলাতে বলল, খাচ্ছি খাচ্ছি বলে সামনে থাকা নিজের সবচেয়ে পছন্দের বার্গারটা হাতে নিল। কামড় বসাতে যাবে অমনি বরাবরের মতো হুমায়রার না খাওয়া শুকনো মুখটা ভেসে উঠল। কি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল তখন। সেই দৃষ্টির অতলে ছিল হাজারো আবদার। তার মলিন মুখটা মনে পড়তেই গলা দিয়ে খাবার নামাতে সক্ষম হলো না ছেলেটা। রাগে এক প্রকার ছুঁড়ে মারল হাতের খাবারটা। মুখ ফসকে বলে বসলো, এই নারী জাতি মানেই প্যারা। অকস্মাৎ কৃষানের এহেন কাণ্ডে হতচকিত হলো প্রত্যেকে। খাওয়া বাদ দিয়ে তার রাগান্বিত মুখের দিক চাইতেই কপালে ভাঁজ পড়ল। প্রত্যেকে যেন বাক হারিয়েছে। কিছুক্ষণ হয়ে থেকে ফের সকলে একসাথে বলল, নারী। নিজের বলা কথায় নিজে থতমত খেয়ে গেছে কৃষান। রাগের মাথায় কোথায় কি বলে ফেলেছে ভাবলে নিজেকে আছাড় মারতে ইচ্ছে করছে। তার ভাবনার মাঝে রবি সন্দিহান কণ্ঠে বলল, এখানে নারী জাতি পাইলি কোথায় তুই? আরে, আশেপাশের মেয়েগুলোর কথা বলছি। দেখ কিভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? তৎক্ষণাৎ মনে যা আসলো তাই বলে দিল। এখন পরিবেশ স্বাভাবিক করতে পারলেই চলে। তার কথায় প্রত্যেকে আশেপাশে নজর বুলিয়ে দেখলো। আসলে বেশ কিছু মেয়ে কৃষাণের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিন্তু এসব তো সাধারণ ব্যাপার। যেখানেই যায় সেখানেই মেয়েরা কৃষাণের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, যেন তার চেয়ে সুন্দর ছেলে আর নেই। অথচ তাদের দলের সবচেয়ে ফর্সা হলো রবি। কৃষাণ রবির থেকে ফর্সার দিক দিয়ে দমে থাকলেও ফেস কাটিং তার আকর্ষণীয়, যার দরুন কোথাও গেলে সাদা চামড়া রবির থেকে শ্যামবর্ণের খাপছাড়া কৃষাণই মেয়েদের নজর কাড়ে বেশি। কিন্তু সে এসবে লাপাত্তা। কে কোথায় তার দিকে তাকিয়ে আছে এসব দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তাহলে আজকে হঠাৎ কি হলো? এই রেস্টুরেন্টে তো প্রায় প্রতিদিনই আসা হয় তাদের। কই, কখনো কৃষাণ এমন আচরণ করেনি। সকলের চোখে মুখে সন্দেহের ছাপ। সবার দৃষ্টি উপেক্ষা করে কৃষাণ বসা থেকে উঠতে উঠতে জানান দিল, আমি বাসায় যাচ্ছি। ছোটখাটো একটা বিজলি পড়লো বোধহয় টেবিলটায়। রবি ঘড়ি হাতড়ে দেখলো মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলছে স্বয়ং কৃষাণ মির্জা, যে কিনা রাত 1টা 2টার আগে বাড়ি ফেরার নামই নেয় না। সে যেতে নিতে সম্বিত ফিরল সবার। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাই তোর হয়েছে কি? আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি? ভালো লাগছে না আজকে। সকল উৎসুক জনতাদের পাশ কাটিয়ে যেতে যেতে ঘাড় না ঘুরিয়ে উত্তর করল কৃষাণ। বলার মতো আর কিছু খুঁজে পেল না তারা। শুধু তার যাওয়ার পানে তাকিয়ে চাপা গুঞ্জন চলল। নিরিবিলি রজনী, অর্ধচন্দ্রের ম্লান আলোয় হালকা আলোকিত হয়ে আছে রাস্তাঘাট। চাঁদের রূপালী আলো কেন্দ্র করে বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো কৃষাণ। শব্দহীন পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মির্জা ভবন তখন রূপ নিয়েছে ঘুমন্ত পুরীতে। বাড়ির প্রতিটি কানায় কানায় ঘুমের রেশ আষ্টে পৃষ্ঠে রয়েছে। ধীর পায়ে নিজের রুমে যেতে নিয়েও ইকরা রুমের সামনে এসে থামলো কৃষাণ। কিছু একটা ভেবে দরজা হালকা করে করাঘাত করলো। বার কয়েক করাঘাতের পর ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল ইকরা। কৃষাণকে দেখে ভরকে গেল অমনি। এমন সময় তাকে মোটো আশা করেনি মেয়েটা। ভেবেছিল হয়তো হুমায়রা ডেকেছে। কপাল কুঁচকে বলল, তুমি? তোর বান্ধবী খেয়েছে? কৃষাণের ভনিতাহীন স্বাভাবিক কণ্ঠ শুনে আকাশ থেকে পড়ল এই মেয়েটা। ঘুম ছুটে গেল পুরোপুরি। চোখ মুখ কষলে জিজ্ঞেস করলো, আমি কি স্বপ্ন দেখছি? বিরক্ত হলো সামনের ব্যক্তি। ধমকে বলল, থাপ্পড় খেতে না চাইলে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেই। না, খায়নি। মনে মনে ভেঙচি কেটে উত্তর করলো ইকরা। সে বলতে দেরি, কিন্তু কৃষাণের স্থান ত্যাগ করতে দেরি নেই। ধূপ ধাপ পায়ে রুমে চলে গেল অভ্যাস মোতাবেক। বিছানার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে হুমায়রা। কৃষাণ এসে ঘুমন্ত হুমায়রাকে পর্যবেক্ষণ করলো কিছু পল। ডাকতে গিয়েও থেমে গেল।
বারান্দায় গিয়ে মিঠুকে নিয়ে এসে ধপ করে হুমায়রার গায়ে ফেলে দিল। শরীরে কিছুর উপস্থিতি টের পেতে কাঁচা ঘুমটা ভেঙে গেল হুমায়রার। সুরসুরি পেয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো মেয়েটা। ভয়ে গলা শুকিয়ে কাঠ। বিছানায় মিঠুকে দেখে কিছুটা ধাতস্থ হতে নিবে এর আগেই পাশে দীর্ঘদেহী কৃষাণকে দেখে আটকে উঠল। কিছু বলতে নিবে এর আগেই কৃষাণের গম্ভীর স্বর ভেসে আসলো, রান্নাঘরে আয়। তার কথা বুঝে এলো না হুমায়রার। বলল, রান্নাঘরে? মার খেতে না চাইলে মুখ বন্ধ রেখে যা বলছি তা কর। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সে। হুমায়রাও বিস্ময় ভাব ফেলে ভয়ে ভয়ে তার পিছন পিছন পা চালালো। একেবারে রান্নাঘরের সামনে এসে পা থামলো কৃষাণের। পিছন ফিরে হুমায়রার উদ্দেশ্যে আদেশ চলল, প্লেটে খাবার নেই। মনের ভিতর হাজারো প্রশ্ন ঘুরঘুর করলো, তা মুখে আনতে সক্ষম হলো না মেয়েটা। স্বামীর কথা মতো সাথে সাথে গিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। এবার খাওয়া শুরু কর। এখন খা। খেতে বলেছি তোকে। কৃষাণের রাম ধমকে মাঝপথেই কথা থেমে গেল মেয়েটার। চুপচাপ টেবিলে বসে খাবার মুখে পুড়তে লাগলো। কথা বাড়ানোর সাহস পেল না। দুলোকমা খেয়ে কৃষাণের দিক চেয়ে নরম কণ্ঠে শুধালো, আপনি খাবেন না? খেয়ে এসেছি আমি। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এখন থেকে নিজের খাবার নিজে নিয়ে খেয়ে ফেলবি। কারো কথা কানে নিবি না। কোনো উত্তর করলো না হুমায়রা। কৃষাণ হয়তো ভাবছে তাকে খেতে দেওয়া হয়নি, কিন্তু সে তো ইচ্ছা করেই খায়নি। তাকে নিরুত্তর দেখে তার ভাবনার মাঝে আবারও ধমকে উঠল কৃষাণ, কি বলেছি আমি? জি। আচ্ছা। ফটাফট উত্তর করলো হুমায়রা। উত্তর পেয়ে আর দাঁড়ালো না কৃষাণ। বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। ঘরময় নিকোটিনের ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে ফেলেছে কৃষাণ। মাত্র খাবার শেষ করে রুমে এসে এমন অবস্থা দেখে হতচকিত হলো হুমায়রা। জবান দিয়ে শব্দ বের হওয়ার আগে খুক খুক করে কেসে উঠল। ওড়না দিয়ে নাক চেপে এগিয়ে এলো স্বামীর দিকে। বলল, এসব কি করছেন আপনি? সিগারেট খাচ্ছি, চোখে দেখিস না? আশেপাশে লক্ষ্য করলো হুমায়রা। দেখলো এই অবধি 6টা সিগারেট খেয়ে শেষ করে ফেলেছে কৃষাণ। সে অনুনয় করে বলল, দয়া করে এবার বন্ধ করুন। আর কত খাবেন? ভ্রু বাঁকিয়ে এলো কৃষাণের। কেউ তার ব্যাপারে মাথা ঘামাবে সেটা মোটো পছন্দ নয় তার। আর মেয়ে হলো তো হলোই। রাগী গলায় উত্তর করলো, আমার যত ইচ্ছে তত খাবো। তুই বলার কে? তোকে না বলেছি আমার ব্যাপারে নাক না গলাতে? সিগারেটের ধোঁয়া এলে ঘুমাতে পারবো না আমি। সেটা তোর ব্যাপার। এখন যা সামনে থেকে, নয়তো মার খাবি বলে দিলাম। আর কিছু বলার সাহস পেল না মেয়েটা। ব্যর্থ পায়ে হাঁটা ধরল বিছানার উদ্দেশ্যে। শুয়ে পড়লো এক কোনায়। তবে ঘুম আসলো না কিছুতেই। পুরোটা সময় কাশতে কাশতেই পেরোলো। কাঁথা দিয়ে মুখ ঢাকার পরেও সিগারেটের গন্ধে ভিতর শুদ্ধ গুলিয়ে যাচ্ছে। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না কৃষাণ। আজ নেশা করতে পারেনি সে, তাই এখন সিগারেট টেনেই সময় পার করতে হবে তার। কোরআন তালাওয়াতের মিষ্টি স্বরে মুখরিত হয়ে উঠেছে নামাজ ঘর। মির্জাবাড়ির সকল নারীরা ফজরের নামাজ শেষ করে একত্রে কোরআন তেলাওয়াত করছে। তাদের সবার অমায়িক গলার স্বর যেন পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে বাড়ির প্রতিটি কানায় কানায়। সবার শেষে কোরআন পাঠ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠল হুমায়রা। সারা রাত ঠিকমতো ঘুম না হয় মাথাটা এতক্ষণ ব্যথা করলো, এখন অনেকটা শান্তি লাগছে। নির্ধারিত স্থানে কোরআন শরীফ রেখে রান্নাঘরে শাশুড়িদের নিকট এলো সে। সেখানে এসে দেখলো ইকরা গতকাল রাতে সব কাণ্ড কারখানা মা চাচিদের খুশি মনে বলে যাচ্ছে। তার কথায় সকলের মুখে যেন আশার আলো ফুটেছে। অথচ তারা জানেই না তাদের ছেলে গতকাল বাইরে থেকে নেশা করে না আসায় পুরো রাত ধরে সিগারেট ফুঁকেছে। সেই কথা আর তাদের নিকট বলতে গেল না হুমায়রা। সে এসে তাদের কাজে সবকিছু এগিয়ে দিতে লাগলো। সকালে নাস্তা বানানোর পুরোটা সময় কৃষাণকে নিয়ে আলোচনা করে গেছেন দুই জা। আর সেসব আলোচনা পাশ থেকে শুধু নীরব শ্রোতার মতো শুনে গেছে হুমায়রা। এর মাঝে ইয়াসমিন বেগমের ফোনে কল করলো হুমায়রার মামি রেখা বেগম। দুই বেআইন এর সাথেই বেশ বিনয় দেখিয়ে কথা বললেন তিনি। এরপর হুমায়রার সাথে কথা বলতে চাইলে তার দিকে ফোন বাড়িয়ে দিলেন ইয়াসমিন বেগম। বললেন, নাও। শাশুড়ির কথায় বেশ অবাক হলো হুমায়রা। মাদ্রাসায় থাকতে বছরেও যিনি তার সাথে কথা বলেনি, সে কিনা আজ 3 দিনের ব্যবধানে তার সাথে কথা বলতে চাইছে। নিজের সবটুকু বিস্ময় ভাব মনের ভিতরে চাপা রেখে ফোন হাতে নিল মেয়েটা। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন মামুনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর আম্মু?
এত আদরে গলায় হুমায়রা হৃদয় ছেয়ে গেল ভালো লাগায়। বুক ভরা ভালো লাগা নিয়ে উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। জামাইয়ের কি খবর? তাকে কল দিলাম, ধরলো না যে, তাই তোমার শাশুড়ির নাম্বারে দিলাম। আলহামদুলিল্লাহ ভালো, উনি ঘুমাচ্ছে তাই হয়তো শুনতে পাননি। ওহ, তো ওই বাড়ির সবাই কেমন? বিয়ের আগে তো ভালোই শুনলাম। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো। জামাই বাবা কেমন? জি, উনি অনেক ভালো। তুমি চিন্তা করো না, প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন পর থেকে তো রোজা শুরু, জামাইকে নিয়ে এসে বেরিয়ে যাও। না, এখন যাব না, একেবারে ঈদের পর যদি যাওয়া হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম দিয়ে এখানেই কথার সমাপ্তি টানল হুমায়রা। অতঃপর কথা শেষ হতেই আবারও রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিতে যাবে, তখনই ওপাশের রুম থেকে কৃষানের চিৎকারের শব্দ ভেসে আসলো, হুমায়রা! উচ্চ আওয়াজে খানিক ভড়কে গেল মেয়েটা। তৎক্ষণাৎ দ্রুত পায়ে শাশুড়ির মোবাইল ফেরত দিয়ে পা চালালো রুমের উদ্দেশ্যে। পুরো রুম তন্ন তন্ন করে নিজের সিগারেটের প্যাকেট খুঁজছে কৃষান। কিছুক্ষণ আগের গোছানো রুমখানা এখন পরিণত হয়েছে আস্ত একটা ডাস্টবিনে। রুমে ঢুকে সেই দৃশ্যে চোখ আকাশে উঠে গেল হুমায়রার। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগে একটা শক্তপোক্ত হাত দানবের মতো তার গলা চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় বিস্ময় হতবিহ্বল মেয়েটা। কৃষানের হাতের চাপে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রুহ আটকে আসছে গলায়, সেদিকে কোনো খেয়াল নেই ছেলেটার। সে রক্তচক্ষু তাক করে কটমট করতে করতে বলল, তোকে বলেছিলাম না আমার ব্যাপারে নাক না গলাতে? কোন সাহসে আমার সিগারেটের প্যাকেট ফেললি তুই? চোখমুখ লাল হয়ে আসছে মেয়েটার। এই বুঝি স্বামীর হাতে মৃত্যু হবে। নিজেকে বাঁচানোর চেষ্টা হাত দিয়ে সরাতে চাইল কৃষানের হাত, তবে ওই শক্ত হাতের সাথে পেরে উঠল না। এর মাঝে আবারও ভেসে আসলো সেই কঠোর ব্যক্তির স্বর, কথা বলছিস না কেন? বল, কোন সাহসে আমার জিনিসে হাত দিলি? কথা কি করে বলবি মেয়েটা? চোখগুলো খুলে রাখতেই তো বেশ বেগ পেতে হচ্ছে তার। অবস্থা বেগতিক দেখে এবার ছুঁড়ে ফেলার মতো তাকে ছেড়ে দিল কৃষান। ছাড়া পেয়ে দেয়ালের সাথে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল হুমায়রা। গলা ধরে খুব খুব করে কাশতে লাগলো, সাথে বুক ভরে শ্বাস টানার চেষ্টা চালালো। গাল বেয়ে ঝর্ণার মতো অশ্রু গড়াতে লাগলো। সেদিকে একপল তাকালো সামনে যন্ত্র মানব, পরপর আবারও তেড়ে এলো মেয়েটার দিকে। তা দেখে ভয়ে নিজেকে বিড়াল ছানার মতো গুটিয়ে নিল হুমায়রা। তখনই গুটি গুটি পায়ে সেখানে ছুটে আসলো মিঠু। হুমায়রার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তাকে তাকালো নিজের মহাজনের পানে, যেন বাঁচাতে চাইছে মেয়েটাকে। নিজের প্রিয় জিনিসটিকে সামনে দেখতেই দমে গেল কৃষান। একপল মিঠুর দিক তাকিয়ে হুমায়রার ক্রন্দনরত লালিত মুখ পানে চাইল। হাঁটু গেড়ে বসে শাসিয়ে বলল, এরপর যদি আর কখনো আমার জিনিসে হাত দিস, তাহলে এই দুনিয়াতে সেদিনই তোর শেষ দিন হবে। বলেই ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তার প্রস্থান হতে হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল হুমায়রা। সকালে রুম ঝাড়ু দেওয়ার সময় ফ্লোরে একসাথে 3টা সিগারেটের প্যাকেট পেয়েছিল সে। পরপর 2টো প্যাকেট খালি হয়, অপরটা আর ধরে দেখার প্রয়োজন বোধ করেনি। সবগুলো একসাথে করে ফেলে এসেছিল বাড়ির পিছনে ময়লা ফেলার নির্ধারিত জায়গায়। হয়তো ওই প্যাকেটটাতেই সিগারেট রয়ে গেছিল, যার দরুন এমন ভয়ানক শাস্তি জুটল তার কপালে। কথাটা ভাবতেই কান্নার গতি আরো বাড়ল। চার দেয়ালের ভিতরে সে কান্নার একমাত্র সাক্ষী রইল মিঠু। কান্নার পুরোটা সময় ভিন্ন ভিন্ন উপায়ে হুমায়রার কোলে ওঠার চেষ্টা চালিয়ে গেল সে। তবে এবেলায় তাকে কোলে তুলল না হুমায়রা। জোহরের নামাজ আদায় শেষে মিঠুকে নিয়ে বারান্দায় বসলো হুমায়রা। সারাদিন সবার সাথে বেশ স্বাভাবিকভাবেই কেটেছে তার। সকালে ঘটে যাওয়া ঘটনার কিছুই কারো কানে পৌঁছায়নি। তার হাসি মুখ দেখে বোঝা মুশকিল যে এত জঘন্য একটা ঘটনার মুখোমুখি হয়েছে সে। এখনো গলার মসৃণ ত্বকে কৃষানের 5 আঙুলের দাগ বসে আছে। তবে হিজাবের আড়ালে থাকা সেই দাগ কারো চোখে পড়ার সাধ্য নেই। মিঠুর মায়াবী চেহারার পানে তাকিয়ে মনে পড়ল ছোটবেলায় মায়ের বলা একটা কথা। সে মিঠুর তুলতুলে শরীরে হাত বুলিয়ে নিজের মতো বলতে লাগলো, জানো মিঠু, ছোটবেলায় মা বলতো আমার চেহারায় নাকি খুব মায়া, যে কেউ দেখলেই নাকি ভালোবাসতে ইচ্ছে করবে। অথচ দেখো, মা যাওয়ার পর এই সুবিশাল পৃথিবীতে এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ ভালোবাসলো না আমায়। মাঝে মাঝে তো মনে হয় মা হয়তো উল্টোটা বুঝিয়েছিল। এই যে যেখানেই যাই আমাকে কেউ সহ্য করতে পারে না। আগে মামা মামির চোখের বিষ ছিলাম, এখন নিজের স্বামীর।
যার কাছে ভালোবাসা পাওয়ার আশা বুকে জমিয়ে পুরো কিশোর বয়সটা কাটালাম। ভেবেছিলাম এক জীবনে তার কাছে এসে হয়তো একটা নিরাপদ আশ্রয় মিলবে, অথচ সেও সহ্য করতে পারে না আমায়। কিন্তু জানো, এত কিছুর পরও আশা দমে না আমার। হয়তো কোনো একদিন সৃষ্টিকর্তা কুন ফায়াকুন বলে দিবেন, আর তোমার মহাজন আমায় ভালোবাসবেন। ততদিন পর্যন্ত আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, এইটুকুই চাওয়া। সৃষ্টিকর্তা যতই কঠিন পথ দেখ না কেন, তার রহমত যেন আমার ওপর থেকে সরিয়ে না নেন, আর সব ধৈর্যের ফল যেন তোমার মহাজনের হেদায়েতই হয়। কেননা যতই কষ্ট হোক, আমি এক পুরুষকে নিয়ে ইহকাল ও পরকাল অব্দি যেতে চাই। দ্বিতীয় কারো আগমন আমার জীবনে না হোক। একজনের মাঝেই আমার সকল সুখ দুঃখের সমাপ্তি মিলুক। হুমায়রার অশ্রুকণা টুপটুপ করে মিঠুর শরীরে পড়ছে, অথচ কোনো নড়চড় নেই প্রাণীটির মাঝে। তার লাল রঙা চক্ষুদ্বয় নিবদ্ধ হয়ে রইল সামনে থাকা রমণীর পানে, যার কথাগুলো বুঝে না আসা সত্ত্বেও নিজের সুদীর্ঘ কর্ণের সবটুকু মনোযোগ তার পানেই সঁপে দিয়েছে সে। পিচঢালা কালো রাস্তার বুকে যানবাহন ছুটে চলছে নিজ গন্তব্যে, সবার আপন তারা। কারো পিছু মোড়বার ফুরসত নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে থামলো একটা চকচকে কালো বাইক। বাইক পার্ক করে হন্তদন্ত হয়ে ভার্সিটির ভিতরে ঢুকলো সাইফুল। চোখে মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। একটু পথ যেতেই কাঙ্ক্ষিত মুখগুলো দেখে হাসি ফুটল মুখে। রবি, কৃষাণ, অভি, সকলের দৃষ্টি তার উপরে নিবদ্ধ। সবার হাতেই স্থান পেয়েছে একটা করে সিগারেট। সে এগিয়ে আসতেই অভি প্রশ্ন ছুড়ল, কিরে, আজকে তো লেট কেন? আর বলিস না বাল, বড় ভাই আর ভাবি সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে সবসময় শুধু এদের ঝগড়াই দেখি। জীবনটাই বেদনা। ঝগড়ার কারণ? কারণ আর কি, এখনকার মেয়েরা তো জানিসই, চাহিদার শেষ নেই। সবকিছু এদের হাতের মুঠোয় এনে দিলেও শান্তি নেই। আবার ভাইয়াকে একটুও মানে না, সারাক্ষণ মুখে মুখে তর্ক করে। আঙ্কেল আন্টি কিছু বলে না? মানলে তো একটা মেরে সব ঝামেলা খতম করে দিলেই হয়। এতক্ষণে মুখ খুলল কৃষাণ। বাতাসে ধোঁয়া উড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে উত্তর করলো। তার কথায় দীর্ঘশ্বাস ফেলল সাইফুল। বলল, দিলেও কাজ হয় না রে মামা। আরো বেশি কপ কপ শুরু করে, পরে ভাইয়ার সাথে উল্টো রাগ দেখায়। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলেই হতো। কৃষাণের সাথে ঘাসের উপর বসতে বসতে বলল রবি। এখনকার কোন মেয়েটা ভালো? সবগুলোর একই অবস্থা, যেখানে তাকাবি সেখানে অশান্তি। কৃষাণের কথায় ঠিক করলো বিয়েই করব না। বিয়ে মানেই প্যারা। কৃষাণের কাঁধে হালকা ধাক্কা মেরে জবাব দিল সাইফুল। সকলে তার কথায় সম্মতি প্রদান করলো, তবে কৃষাণের সেদিকে খেয়াল নেই। তার অক্ষিপটে ভাসছে হুমায়রাকে আঘাত করার সেই বীভৎস দৃশ্য। কই, এত কিছুর পরেও তো মুখ ফুটে একটা কথাও বলেনি মেয়েটা। এই অবধি একদিনও তো ভালো আচরণ পায়নি সে। তাহলে কখনো কিছু বলে না কেন? তাহলে কি ও এসব মেয়েদের থেকে ভিন্ন? সে আনমনে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আর কোনো মেয়ে যদি তার স্বামীর থেকে আঘাতপ্রাপ্ত হয়েও কিছু না বলে, তাহলে কি সে এখনকার মেয়েদের থেকে ভিন্ন? সকলের প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষিপ্ত হলো কৃষাণের উপর। তার থেকে এমন প্রশ্ন মোটেও আশা করেননি কেউ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এমন মেয়ে আজকাল আছে নাকি? থাকলে হয়তো চারদিকে এত বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতো না। যেখানে সুখের সাগরে ডুবে থেকেও বউ টিকে না, সেখানে আঘাত পাওয়ার পরেও শান্ত থাকা, এটাও সম্ভব? তাদের মতে তো কখনোই না। সকলে যেন বেশ মজা পেল কথাটায়। বলল, এমন মেয়ে আবার আছে নাকি এখন? থাকলেও হয়তো হাতে গোনা কয়েকটা। তবে আমাদের মতো গাঁজাখোরের ভাগ্যে কখনো সেই নারী জুটবে না। হাতে সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেললো কৃষাণ। পরপর আড্ডা সমাপ্তি টেনে বলল, ক্লাসে চল। সবগুলো ক্লাসই তো মিস করলাম। শেষটায় হাজিরা দিয়ে আসি। আর কথা বাড়ালো না কেউই। হাতে থাকা সিগারেট শেষ করে রওনা হলো ক্লাসের উদ্দেশ্যে। এতক্ষণ সাইফুলের জন্য অপেক্ষা করতে করতে ক্লাস মিস করেছে তারা। অবশ্য প্রায় প্রতিদিনই ক্লাস মিস দেয়, এটা আর নতুন কি। দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। মসজিদের মাইকে আজান পড়তেই একসাথে আসরের নামাজ আদায় করে নিত্যদিনের মতোই বাগানের দিকে হাঁটা দিল হুমায়রা ও ইকরা। তাদের সঙ্গী হিসেবে বিদ্যমান আছে মিঠু। সামনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে, আর পেছনে কথা বলতে বলতে এগুচ্ছে দুই বান্ধবী। হুমায়রার মনটা এখন বেশ ফুরফুরে। তখন কাঁদতে কাঁদতে চোখ লেগে এসেছিল। শান্তিময় এক দীর্ঘ ঘুম দিয়েছে। সেই ঘুমের সাথেই সকল দুঃখের রেশ কেটে গেছে।
দেখ ইকরা, ওই গাছে ফুল ফুটেছে। আঙুল তাক করে ছোট নয়নতারা গাছটিকে দেখিয়ে বলে উঠল হুমায়রা। হুমায়রা এখানে আসার পরেই গাছটাকে লাগানো হয়েছে। প্রতিদিন বিকেলে সে পানি দিয়েছে গাছটায়। আগে এই কাজগুলো ইকরা করলো, এখন হুমায়রাই করে। এতে আনন্দ খুঁজে পায় মেয়েটা। আর নিজের যত্ন করা গাছের প্রথম ফুল দেখে খুশির অন্ত নেই। তার খুশি দেখে হাসলো ইকরা। গাছটার নিকট এগিয়ে এসে আলতো হাতে ফুলটা ছুঁয়ে দিল হুমায়রা। মাশাআল্লাহ, কি স্নিগ্ধ লাগছে ফুলটাকে। কথাটা বলে শেষ করলো কি করলো না, এর আগেই টান মেরে ফুলটাকে ছিঁড়ে নিল ইকরা। মুহূর্তেই খুশি মুখটা চুপসে গেল হুমায়রার। বিরস মুখে বলল, কি করলি এটা? মনোযোগ সহকারে মেয়েটার মলিন মুখখানা দেখলো ইকরা। পরপর কিছু না বলে কানের দিকটায় হুমায়রার হিজাবের ফাঁকে গেঁথে দিল ফুলটা। বলল, মাশাআল্লাহ, এজন্য জীবন্ত নয়নতারা দেখছি আমি। এটা কেন করলি তুই? প্রথম ফুল ছিল এটা। গাছের ফুল গাছেই সুন্দর। ওহো, গাছের ফুল আমার ভাবির কানে সুন্দর। আর এমনি তো রাতের মধ্যে তো এটা ঝরেই যাবে। তাও বেশি না ভেবে চল, ওইদিকে যাই। মিঠু ওখানে চলে গেছে। হুমায়রার হাত ধরে বাড়ির পিছন দিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইকরা। মিঠু সেখানে বসে ঘাস খাচ্ছে। আড্ডা থেকে শুরু করে একেবারে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আজ বেশ বেলা করে বাড়ি ফিরল কৃষাণ। রুমে ঢুকে এক পল খালি রুমটায় চোখ বুলিয়ে হাঁটা দিল বারান্দার উদ্দেশ্যে। সেখানে এসে মিঠুকে না দেখে ভ্রু বেঁকে গেল। ভার্সিটিতে যাওয়ার আগে ও ফিরে এসে মিঠুকে কোলে নেওয়া তার নিত্যদিনের স্বভাব। তবে আজকাল যখনই মিঠুকে খুঁজতে যায়, তখনই তাকে হুমায়রার কোলে পাওয়া যায়। বেশ বিরক্ত হলো ছেলেটা। মিঠুটা ওই মেয়েটার একেবারে সঙ্গী হয়ে বসেছে। বারান্দা ছেড়ে রুমে আসতে নিবে, তখনই কানে এলো কারো রিন রিনে হাসির সুর। পাজরা আপনা আপনি থেমে গেল তার। ললাটে ভাসমান বিরক্তির ভাঁজ শিথিল হলো অমনি। হৃৎকটরে উকি দিল হাসির মালকিনকে দেখার অবাধ্য বাসনা। হাসির শব্দ অনুসরণ করে থাই গ্লাসের কাছটায় গেল সে। সেখান থেকে বাড়ির পিছনের দিক তাকাতেই চোখের সামনে ধরা দিল এক মনোরম দৃশ্য। ইকরা মাটিতে পড়ে আছে। তার দিক তাকিয়ে খিলখিল করে হাসছে হুমায়রা। সূর্যের লাল আলোয় লোহিত, প্রকৃতির মাঝে প্রাণ খোলা হাসিতে মত্ত এই হুমায়রাকে বড্ড মায়াবী লাগছে। যেই মায়ায় মুহূর্তের জন্য আটকে রইল স্বয়ং কৃষাণ মির্জাও। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। মেরুন রঙের হিজাবের মধ্যে থাকা গোল গাল মুখখানার সৌন্দর্য হাসির কারণে আরো বেড়ে গেছে। কানে গোজা নয়নতারা যেন সে অমায়িক সৌন্দর্যের জীবন্ত প্রতীক। মন্ত্রমুগ্ধের ন্যায় সেদিকে তাকিয়ে রইল ছেলেটা। চোখ যেন আজ টেনে হিস্র সরানো দায় হয়ে উঠেছে। সহসা মনের মধ্যে প্রশ্ন জাগলো, সকালের অমন ঘটনার পরেও এত হাসি খুশি কিভাবে আছে মেয়েটা? বাড়ির কাউকে কিছু বলেও নি, নয়তো সে বাড়িতে পা রাখা মাত্রই টর্নেডো বইতো তার উপর দিয়ে। তাহলে কি এই মেয়েটা আসলে আলাদা? পরক্ষণে নিজেকে শুধরে নিল। ধ্যাত, এই মেয়ে যেমনি হোক, এটা আমার কি? প্রথম প্রথম এমন ভালো আচরণ করছে, পরে আবার একটু সুযোগ দিলে মাথায় চড়ে বসবে। মাইয়া মানুষের বিশ্বাস নাই। এদের থেকে দূরত্ব বজায় রাখতে পারলেই ভালো। আর দাঁড়ালো না সে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হুমায়রাকে এভাবে হাসতে দেখে পড়া থেকে উঠতে ভুলে গেছে ইকরা। সবসময় হুমায়রার মুস্কি হাসি দেখে অভ্যস্ত সে। আজ প্রথম এমন প্রাণ খোলা হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শুধু সে নয়, মিঠুরও একই অবস্থা। তাকে ধরার জন্য দৌড় দিয়েই মূলত হোঁচট খেয়ে পড়েছে ইকরা। এখন দৌড় থামিয়ে একেবারে শান্ত হয়ে হুমায়রার হাসি দেখছে সে। এর মাঝে হাসি থামিয়ে ইকরার নিকট এগিয়ে এলো হুমায়রা। ভ্রু উঁচিয়ে বলল, কি রে, উঠবি না? ইকরার অপেক্ষা না করে নিজেই তাকে টেনে তুলল। ঘাসের ওপরে পড়ায় তেমন ময়লা হয়নি জামা কাপড়। তবুও জামা ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করলো, দেখে চলবি না? পড়লি কিভাবে? ভাগ্যিস পড়েছিলাম, নয়তো আজকে এত সুন্দর হাসিটা মিস করে ফেলতাম। ধুর, যা তা বকিস তুই। ব্যথা পেয়েছিস কোথাও? না। এবার তোর আদরের মিঠুকে তুই ধর। ওকে আমি আর কখনোই কোলে নিচ্ছি না। বেয়াদব খরগোশ একটা। একেবারে মাহাজনের মতো। শুধু তোর হাসির জন্য এটাকে আজকে মাফ করে দিলাম। আম্মু, 500 টাকা দাও। শার্টের হাতা গুটাতে গুটাতে ড্রয়িং রুমে বসে থাকা মায়ের উদ্দেশ্যে বলল কৃষাণ। চোখ ছোট ছোট করে তাকালেন ইয়াসমিন বেগম। কর্কশ কণ্ঠে বললেন, কালকেই তো 2000 টাকা নিলি, আজকে আবার কিসের টাকা? ওইটা শেষ হয়ে গেছে। তো শেষ কি আমি করেছি? তোমার ছেলে শেষ করা আর তুমি শেষ করা একই কথা। এখন কথা না বাড়িয়ে টাকা দাও তো। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বিরক্তি নিয়ে বলল কৃষাণ।
ছেলের কথা ইয়াসমিন বেগম কিছু বলতে নিবেন, এর আগেই শোনা গেল জলিল মির্জার গম্ভীর স্বর। কোনো টাকা নেই। আর কত বাপের টাকায় ফুর্তি করবে তুমি? বিয়ে হয়েছে তোমার, এখন থেকে নিজের সংসারের ভার নিজে নিতে শিখো। আমরা কোনো টাকা দিচ্ছি না তোমায়। বিয়ের কথাটা শুনতেই মেজাজ গরম হলো কৃষাণের। রাগ সংবরণ করতে হাত দিয়ে ঘাড় ডলল। স্বামীর কথায় সায় জানিয়ে ইয়াসমিন বেগমও বললেন, হ্যাঁ সেটাই তো। এখন থেকে তোমার বউয়ের খরচ তোমাকেই দেখতে হবে। বিয়ে, বউ, সংসার, এই শব্দগুলো আরেকবার আমার সামনে বলবে তো ভালো হবে না বলে দিলাম। আমি কি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি ওই মেয়েকে? তোমরা বিয়ে করিয়ে এনেছো, তোমরাই দেখভাল করবে। আমাকে এসবে জড়াবে না বলে দিলাম। চেঁচিয়ে উঠল কৃষাণ। রাগে কপালে রগ ফুলে উঠেছে ছেলেটার। তার হুংকারে যেন কেঁপে উঠেছে ঘরের সবগুলো আসবাবপত্র। পরপরই আবারও ভেসে আসলো জলিল মির্জার চড়া কণ্ঠ। আচ্ছা, তাহলে তোমার দেখভালও আমরা করব না। আজ থেকে তুমি নিজের টাকায় চলবে। কথাটা কর্ণপাত হতেই সামনে থাকা কেদারায় সজোরে লাথি বসালো কৃষাণ। বলল, ওই মেয়ের জন্য যদি আমার লাইফে কোনো ঝামেলা হয়, তাহলে ওকে একেবারে মেরে ফেলবো আমি। খুন করবে একদম। বাক্য সম্পূর্ণ হতে না হতে একটা শক্ত হাতে চড় পড়ল তার গালে। ইয়াসমিন বেগম চেয়েও স্বামীকে থামাতে পারলেন না। রাগে শরীর কাঁপছে জলিল মির্জার। তিনি বিদেশে থাকায় ছেলের এমন আচরণ কখনো চোখে পড়েনি, শুধু একটু আধটু শুনেছেন স্ত্রীর থেকে। আজকে নিজ চোখে এমন বিগ্রানো আচরণ দেখে নিজেকে সামলাতে পারলেন না তিনি। ছোটবেলা থেকে কখনো ফুলের টোকাও না দেওয়া ছেলের গায়ে হাত তুলে বসলেন। রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তোমার সাহস হয় কি করে আমার সামনে এমন আচরণ করার? পাথরের মতো দাঁড়িয়ে আছে কৃষাণ, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। অতিরিক্ত রাগে লাল বর্ণ ধারণ চেহারা। এখন সে এখানে থাকা মানে রিস্ক। তাই নাজমিন বেগম স্বামীকে ইশারা করে বললেন কৃষাণের বাবাকে সামলাতে। নিজে গিয়ে কৃষাণের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন। টাকাটা ছুঁড়ে ফেলে ধূপ দেওয়া পায়ে স্থান ত্যাগ করল কৃষাণ। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ পুরো ঘটনা দেখেছে হুমায়রা ও ইকরা। কৃষাণকে আসতে দেখে সরে দাঁড়ালো দুই বান্ধবী। যাওয়ার সময় মানুষটা রক্তচক্ষু এক পলের জন্য নিক্ষিপ্ত হলো হুমায়রার পানে। সেই চাহনি দিয়েই যেন ভস্ম করে দিবে মেয়েটাকে। নিস্তব্ধ গভীর রাত। আকাশে আজ তারাদের স্থান নেই। কালো মেঘেদের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে আগে। ঘুটঘুটে আঁধারে তলিয়ে আছে চারিপাশ। দিনের কোলাহল থেমে গিয়ে প্রকৃতি এখন রূপ নিয়েছে নির্জনতায়। আশেপাশে জনমানবের কোনো আনাগোনা নেই। হাঁটা চলার শব্দ নেই, শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। কখনো বা সামনে এসে পড়ছে জোনাকির দল। থেকে থেকে হাঁক ছাড়ছে নিঃসঙ্গ কুকুর। শহরের সব ব্যস্ততাকে এড়িয়ে গাছপালায় ঘেরা একটা অন্ধকার জায়গায় বড় বটগাছটার সাথে হেলান দিয়ে মাতাল অবস্থায় বসে আছে কৃষাণ। তার সামনেই ঘাসের ওপর মাতাল হয়ে পড়ে আছে রবি, সাইফুল ও অভি। আজকে কৃষাণের পাল্লায় পড়ে নিত্যদিনের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলেছে তারা, যার দরুন উঠে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। অথচ কৃষাণ এখনো থেমে নেই। একের পর এক বোতল গিলেই যাচ্ছে সে। তাও যেন ভিতরের আগুন নিভছে না, কোনো মতে শান্তি মিলছে না। ভিতরের সত্তা যেন আজ আগুনের লাভায় পরিণত হয়েছে। সহসা উত্তপ্ত মাটির সঙ্গে শীতল অম্বরের মিলন ঘটাতে মেঘমালা ভেদ করে শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির ঠান্ডা পানি শরীর স্পর্শ করতে সম্বিত ফিরল চার বন্ধুর। মনের দুয়ারে উদয় হলো বাড়ি ফেরার তারা। সকলে উঠে দাঁড়ালো টালমাটাল শরীর নিয়ে, ঝাপসা ঝাপসা চোখে। চারপাশ পরক করে কৃষাণ বলল, মরার বৃষ্টিটা কি আজকেই নামতে হলো? কি আর করার, চল বাসায় ফিরতে হবে। একসাথে হাঁটতে লাগলো চার জোড়া পা। প্রত্যেকে এদিক সেদিক হেলে পড়ছে বারংবার। নিস্তব্ধ রাস্তায় বৃষ্টির পানির মাঝে শুধু তাদের হাঁটার শব্দই শোনা যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে হুমায়রার চিন্তা। প্রকৃতির হঠাৎ পরিবর্তনে সেই চিন্তার মাত্রা আরো ভারী হয়ে উঠেছে। এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা ছিল তার, কিন্তু সন্ধ্যায় কৃষাণের গালে থাপ্পড় মারা সেই দৃশ্যটা দেখার পর একদণ্ড স্বস্তি পায়নি মেয়েটা। পুরোটা সময় শুধু মানুষটার রাগী মুখটা মানসপটে ভেসে উঠেছে। রাগের বশে কি না কি করে বসে, সেই ভাবনায় কেটেছে প্রতিটা মুহূর্ত। সে জানে কৃষাণ নিজের দোষে মার খেয়েছে, তবু কেন যেন ভিতরটা ছটফট করছে তখন থেকে। অথচ কৃষাণের ফেরার ভয়ে চুপসে থাকার কথা ছিল তার। আবারও দেয়ালে টানানো ঘড়িতে সময় চেক করলো। ঘড়ির কাঁটা টিক টিক করে রাত 2টোর ঘর পেরিয়ে গেছে।
মনে মনে দোয়া দুরুস পড়তে লাগলো হুমায়রা। তখনই রুমের দরজা ঠেলে ভেজা শরীর নিয়ে টালমাটাল পায়ে ভিতরে প্রবেশ করলো কাঙ্ক্ষিত ব্যক্তি। তাকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল রমণী। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে নেমে পড়ল। ওয়াশরুমের দরজায় টানানো স্বামীর তোয়ালে নিয়ে এগিয়ে গেল তার নিকট। দুকদম এগুতেই কানে এলো কৃষাণের প্রবল নিষেধাজ্ঞা। এই মেয়ে, এই, দূরে থাক আমার থেকে। শরীরে বিন্দুমাত্র জোর নেই ছেলেটার, অথচ মুখ দিয়ে এখনো চড়া কথা বেরোনো থামছে না। হুমায়রাকে সম্পূর্ণ উপেক্ষা করে দুর্বল শরীরটা কাউচের সাথে হেলিয়ে ফ্লোরে বসে পড়ল। হালাত বেগতিক দেখে আগে থেকে বানিয়ে আনা লেবুর শরবতটা টেবিল থেকে নিয়ে তার দিক বাড়িয়ে দিল হুমায়রা। বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। মানুষটা রক্তচক্ষু এবার সরাসরি হুমায়রার দিকে নিবদ্ধ হলো। অভ্যস্ত চোখজোড়া এবেলায় ত্রাস সৃষ্টি করতে পারল না মেয়েটার মনে। ব্যাপারটা বোধহয় সহ্য হলো না কৃষাণের। বাড়িয়ে রাখা গ্লাসটা বিনা বাক্যে হাতে নিল সে। এতে করে যেই না সামান্য খুশি কুড়াতে যাবে হুমায়রা, অমনি সেই খুশিতে পানি ঢেলে দিয়ে কাচের গ্লাসটা ফ্লোরের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলল কৃষাণ। কয়েকটা ভাঙা টুকরো তার হাতের তালুতে ঢুকে গিয়ে পানির সাথে মিশে রক্তের স্রোত বইয়ে দিল সাদা ফ্লোরে। চোখ বড় বড় হয়ে গেল হুমায়রার। আতঙ্কিত স্বর কণ্ঠনালী থেকে বেরোনোর আগেই গলদেশে একটা লম্বা কাচের টুকরো ঠেকিয়ে ধরল কৃষাণ। বলল, মরার খুব ইচ্ছা তোর না? বলেছি না আমার থেকে দূরে থাকতে? কথা কানে যায় না? ফেলে দেই গলাটা। আকস্মিক ঘটনায় রীতিমতো চমকে উঠল হুমায়রা। আঁতকে উঠে বলল, দোহাই লাগে, ছাড়ুন আমায়, কেটে যাচ্ছে তো। কৃষাণের হাত ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে বলল মেয়েটা। এবার বুঝি সত্যি নিজের প্রাণ হারাতে যাচ্ছে সে। সামনে থাকা মানুষটা বুঝি আজ ছাড়বে না তাকে। কিন্তু সহসা কোনো কথা ছাড়াই তাকে ছেড়ে দিল কঠোর মানব। মাথাটা এলিয়ে দিল কাউচে। হুমায়রা ভীতু চোখে চাইল তার মুখপানে। বড্ড ক্লান্ত মনে হলো মানুষটাকে। হাত থেকে এখনো গড়গড় করে তাজা রক্ত বেরোচ্ছে। নিঃশব্দে উঠে দাঁড়ালো হুমায়রা। ওয়ারড্রপ এর উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো ধীর পায়ে। সন্তর্পণে বসলো নেতিয়ে পড়া স্বামীর কাছে। কাটা হাতটা সযত্নে আগলে নিয়ে তুলো দিয়ে মুছতে লাগলো ক্ষতস্থান। এর মাঝেই খানিক নড়ে উঠল কৃষাণ। তবে শরীরের দুর্বলতার কারণে বাধা দিতে ইচ্ছে হলো না। কিছুক্ষণের মধ্যেই দক্ষ হাতে ব্যান্ডেজের কাজ শেষ করলো হুমায়রা। পরপর ফার্স্ট এড বক্স যথাস্থানে রেখে আবারও ফিরে এলো আগের জায়গায়। তোয়ালেটা হাতে নিয়ে ভাবতে লাগলো কিছু একটা। এভাবে ভেজা চলে বেশিক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে যাবে। মুছতে গেলে যদি আবারও রেগে যায়। কিন্তু না মুছলেও তো হবে না। অগত্যা সব দেনামোনা সাইডে ফেলে কৃষাণের মাথায় হাত রাখলো সে। বিপদের দোয়া পড়তে পড়তে হাত বুলালো। আলহামদুলিল্লাহ, এবারও কোনো বাধা এলো না অপর পক্ষ থেকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল হুমায়রা। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো। কাজ শেষ হলে সরে আসতে নিবে তখনই ভেসে আসলো কৃষাণের অস্পষ্ট স্বর। ছেলেরা একটু বড় হলেই মা বাবারা কেন এমন করে? অপ্রত্যাশিত বাক্যটি কর্ণপাত হতেই থমকে গেল মেয়েটা। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সামনের মানুষটার পানে। কি মায়াবী লাগছে এখন মানুষটাকে। মুহূর্তে কিছুক্ষণ আগে সব ভুলে গেল সে। পাশে বসলো স্বামীর। নরম স্বরে জিজ্ঞেস করলো, কেমন করে? একটু সময় নিয়ে ওপাশ থেকে উত্তর এলো, ছেলেকে বোঝা মনে করে, কাজ না করলে একটু ভালোবাসে না। তাহলে কাজ করলেই তো হয়। কাজ করতে কষ্ট হয়। আপনি এখন পূর্ণাঙ্গ যুবক। এই সময় শরীরে সবচেয়ে বেশি শক্তি থাকে। তারপরেও যদি আপনার কাজ করতে কষ্ট হয় তাহলে ভাবুন তো, আপনার বয়স্ক বাবার কাজ করতে কতটা কষ্ট হয়। সেই যুবক বয়স থেকে কাজ করতে করতে কতটা কষ্ট ভোগ করেছেন তিনি। তবুও তো আপনাদের খরচ চালাতে পিছপা হয়নি। এখন আপনি উপযুক্ত হয়েছেন। আপনার মাধ্যমে একটু নিজেকে স্বস্তি দেওয়ার আশা করাটা কি তার অন্যায়? এত কষ্টের পরিবর্তে বাবাকে সাহায্য করে তাকে একটু বিশ্রাম দেওয়াটা কি ছেলের উচিত নয়? কোনো উত্তর এলো না অপাশ থেকে। হুমায়রার কথাগুলো বোধহয় মনে ধরেছে কৃষাণের। ভিতরে থাকা আগুনটা নিভে গেল অজান্তেই। এতগুলো মদের বোতল শেষ করেও যে আগুন নিভানো গেল না, সে আগুন কিনা সামান্য কিছু কথার সাথে ধুয়ে মুছে গেল। এবার শান্তি অনুভব হচ্ছে তার। এর মাঝে হুমায়রা বলল, কিছু বলছেন না যে? এবারও উত্তর দিল না কৃষাণ। অকস্মাৎ বসা থেকে উঠে বিছানার দিক যেতে যেতে বলল, তুই বেশি কথা বলিস হুজুর নি, সর, আমি ঘুমাবো। কেন যেন হাসি পেল মেয়েটার। মুচকি হেসে বলে উঠল, দয়া করে কাপড়গুলো পাল্টে ঘুমান, নয়তো শরীর খারাপ করবে। কথা শুনল না কৃষাণ।
ধপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ বিছানার দিক তাকিয়ে রইল মেয়েটা। পরপর ফ্লোরে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করে মোছায় লেগে পড়ল। কাজ শেষে ময়লাগুলো রুমের ঝুড়িতে ফেলে এসে শুতে নিবে, এর আগেই বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকতে দেখা গেল কৃষাণকে। ভেবেছিল এভাবেই ঘুমিয়ে পড়বে, তবে শরীর কেমন যেন ম্যাচম্যাচ করছে। সহ্য করতে না পেরে বাধ্য হয়ে কাপড় পাল্টাতে হলো ছেলেটাকে। কোনো মতে কাপড়গুলো গায়ে জড়িয়ে এসে পুনরায় বিছানায় গায়ে এলিয়ে দিল। অতঃপর হুমায়রাও রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। ঘন্টাখানেক বাদেই ফজরের আজান পড়ল মসজিদের মাইকে। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল হুমায়রার। ভালো ঘুম না হয় চোখের পাতাগুলো ভারী হয়ে উঠেছে। বহু কষ্টে আঁখি যুগল মেলে তাকালো মেয়েটা। অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। পরপর পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে অজু করে চলে গেল নামাজ ঘরে। সেখানে গিয়ে দেখা মিলল কাঙ্ক্ষিত 3টি মানুষের। ইকরা মাত্রই এসেছে, এখনো নামাজে দাঁড়ায়নি সে। হুমায়রাকে দেখতেই মুচকি হেসে সালাম চুকলো। সালামের জবাব দিয়ে উল্টো সালাম দিল হুমায়রাও। তারপর কথা না বাড়িয়ে নামাজে বসলো দুই বান্ধবী। দেখতে দেখতে সকলের নামাজ আদায় থেকে শুরু করে কোরআন তেলাওয়াতের পর্ব শেষ হয়ে গেল। একে একে সকলে ত্যাগ করলো নামাজ ঘর। শুধু রয়ে গেল একজন রমণী। প্রতিদিনের মতো স্বামীর হেদায়েতের জন্য নামাজের সিজদায় মাথা ঠেকিয়ে রাখলো সৃষ্টিকর্তার নিকট। তার স্বচ্ছ চোখের পানিতে ভেজল জায়নামাজ। সেই কান্নার একমাত্র সাক্ষী রইল তার সৃষ্টিকর্তা। সূর্যের তেজস্ক্রিয় রশ্মি জানালার কাচ ভেদ করে চোখে পড়তেই ঘুম ছুটে গেল কৃষাণের। চোখ জোড়া আলোর সংস্পর্শে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠল। হাত দিয়ে আলোটুকু আড়াল করে বিছানা ছেড়ে নেমে পড়ল সে। মাথাটা আজকে একটু বেশি ঝিমঝিম করছে। রাতের কোনো কিছুই স্মরণে নেই। হাতে সাদা ব্যান্ডেজ দেখে কপাল কুঁচকে গেল তার। চেয়েও কোনো কিছু মনে করতে পারল না। তবে এখন মনটা একেবারে হালকা লাগছে। গতকালের রাগটা আর নেই। ফোন হাতে নিয়ে স্ক্রিনে টাইম লক্ষ্য করতেই সব চিন্তা মাথা থেকে ঝরে গেল। বেলা 9:20। ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে। অলরেডি অনেকগুলো কল দিয়ে ফেলেছে বন্ধুরা। তাই আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিঠুর জন্য ছোট ছোট করে 2টো গাজর কেটে বাটিতে নিল হুমায়রা। কাজ শেষ হতেই ছুরিটা জায়গা মতো রেখে রুমের উদ্দেশ্যে রওনা হলো। বারান্দায় টুকটুক করে পানি খাচ্ছিল মিঠু। খাবার হাতে হুমায়রাকে ঢুকতে দেখে দৌড়ে এগিয়ে আসলো। যেন এতক্ষণ এই অপেক্ষাতেই প্রহর গুনছিল। তার কাণ্ড দেখে হাসি ফুটলো হুমায়রার মুখে। হাঁটু মুড়ে বসে মিঠুর দিকে খাবার বাড়িয়ে দিল তৎক্ষণাৎ। খাবার পুরোটা সময় তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটা। ইকরার পরে এ বাড়িতে এই একটা প্রাণী তার সবচেয়ে আপন। এমনকি যে কথাগুলো ইকরার নিকট বলতে সক্ষম হয় না, সেই কথাগুলো মিঠুর কাছে আপন মনে বলে হালকা হওয়া যায়। এক কথায় তার সকল সুখ দুঃখের নীরব শ্রোতা বললেই চলে। অর্ধেক খাবার খেয়েই মুখ ফিরিয়ে নিল মিঠু। হুমায়রা আরেকটু খাওয়ানোর চেষ্টা করলো, মুখে নিল না। অগত্যা আর জোরাজুরি না করে উঠে দাঁড়ালো মেয়েটা। দরজার সামনে আসতে ওয়াশরুম থেকে চুল ঝাড়তে ঝাড়তে বেরুতে দেখা গেল কৃষাণকে। মানুষটাকে দেখতে পায়ের গতি বাড়িয়ে দিল সে। দোকদম এগোতেই হিজাবের মাথা দরজার লকে আটকে গেল। টান খেয়ে হিজাবের প্রথম ভাঁজ খুলে গিয়ে দ্বিতীয় ভাঁজটা আলগা হয়ে গেল। মুহূর্তেই চন্দনরঙা গলদেশ দৃশ্যমান হলো তার। কৃষাণ তার দিকেই তাকিয়েছিল, যার দরুন প্রথমে চোখ পড়ল মেয়েটার গলার মসৃণ ত্বকে তৈরি হওয়া লালচে ক্ষতের দাগটায়। ভ্রুজোড়া কুঁচকে গেল অমনি। ফর্সা গলায় লম্বা হয়ে পড়া দাগটা দেখে মনে হচ্ছে কেউ ছুরি ঠেকিয়েছিল সেথায়। মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিল তার। রাতে কি এই মেয়েকে মেরেছিলাম আমি? কিছুই তো মনে পড়ছে না। দাগটা দেখে তো মনে হচ্ছে ছুরি ঠেকানোর ফলে ক্ষত হয়েছে। তাহলে কি মেয়েটার গলায় ছুরি ধরেছিলাম? নিশ্চয়ই এই মেয়ে কথা অমান্য করেছিল। নয়তো মাতাল অবস্থায় উল্টোপাল্টা কাজ করার স্বভাব আমার নেই। তার ভাবনার মাঝে তড়িঘড়ি করে হিজাব ছাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে নিল হুমায়রা। ত্রস্ত পায়ে রুম ত্যাগ করতে নিবে এর আগেই কানে আসলো কৃষাণের গম্ভীর স্বর, এই দাঁড়া। চলন্ত পা জোড়া থেমে গেল হুমায়রার। সাথে সাথে উল্টো ঘুরে উত্তর করলো, জি। রাতে কিছু হয়েছিল? আমার হাতে ব্যান্ডেজ কেন? আর কে লাগিয়েছে এটা? কি বলবে মেয়েটা? আপনি গ্লাস ভেঙে আমাকে মারতে চেয়েছিলেন, আর সেই গ্লাসের কাচ দিয়ে হাত কেটেছে আপনার, এটা বলবে? যথাযথ উত্তর না পেয়ে নখ দিয়ে হাত খুঁড়তে লাগলো। তোর কি কান খাটো? পানির গ্লাস দিয়ে কেটেছে। কৃষাণের রাম ধমক খেয়ে কথা না বলে থাকা হলো না আর।
উত্তরে কিছু বলল না সামনের ব্যক্তি। হুমায়রার কথায় ঘটনার গভীরতা অনেকটা আঁচ করতে পেরেছে সে। হয়তো মেয়েটা পানি দিতে এসেছিল, তার জন্য ওকে মারতে গিয়েছিল। এবার যা এখান থেকে। টি শার্টের ওপর শার্ট জড়াতে জড়াতে অন্যদিক তাকিয়ে বলে উঠল কৃষাণ। আর বলতে দেরি, অথচ রুম ছাড়তে দেরি হলো না হুমায়রার। মেয়েটা যেন কোনো মতে কেটে পড়লেই বাঁচে। ধূসর রঙের একটা শার্ট পরে ভার্সিটির জন্য বেরোলো কৃষাণ। ড্রয়িং রুমে আসতেই সামনে পড়ল ইয়াসমিন বেগম। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতে নিবে অমনি পথ আটকে ধরলেন তিনি। বিরক্তি নিয়ে চাইল ছেলেটা। বলল, কি চাই? কোনো কথা বললেন না ভদ্র মহিলা। একটা 1000 টাকার নোট ছেলের হাতে গুজে দিতে লাগলেন। যত যাই হোক, টাকা না থাকলে ছেলে তার না খেয়ে থাকবে, যেটা মা হয়ে কখনোই সহ্য করতে পারবেন না তিনি। সন্তান না খেয়ে থাকলে কোনো মায়ের গলা দিয়ে খাবার নামে? তিনি অনুনয় করে বললেন, টাকাটা নিয়ে যা বাবা। দরকার নেই। যদিও মন গহীনে রাগের কোনো চিহ্নটুকুও নেই, তবু মেয়েকে রাগ দেখানোর চেষ্টা চালালো কৃষাণ। তবে মায়ের অনুনয়ের কাছে সেই রাগ টিকল না বেশিক্ষণ। হার মেনে নিল ছেলেটা। অতঃপর টাকা হাতে বেরিয়ে পড়ল ফুরফুরে মেজাজে। নিত্যদিনের নিয়ম মাফিকই সময় কেটে গেল। কোলাহলহীন নির্জন রাস্তা। গাড়ির হর্নের শব্দ ব্যতীত তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সকালের ব্যস্ততা শেষ করে ধরণী তখন ঠাঁই নিয়েছে দুপুরের হালকা নির্জনতায়। ভার্সিটি শেষ করে আজ আর বেশিক্ষণ আড্ডায় মজে থাকতে পারেনি কৃষাণ। শরীরটা কেমন টনটন করছে। ভিতরের প্রতিটা রগ যেন টেনে নিয়ে যাচ্ছে কেউ। মাথার ভিতরে যেন হাতুড়ি পেটানো হচ্ছে। সবকিছু একেবারে অসহ্য লাগছে ছেলেটার। তাই আর না পেরে সব ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মিনিট দশেকের মধ্যেই বাড়ির দোরগোড়ায় চলে এলো। বড় বড় পায়ে মেন গেট অতিক্রম করে বাড়িতে প্রবেশ করলো। রুমে গিয়ে কোনো মতে কাঁধে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় গা এলিয়ে দিল। এতক্ষণে বোধহয় একটু একটু শান্তি মিলল ছেলেটার। জোহরের নামাজ শেষ করে আর রুমে যায়নি হুমায়রা। নামাজ ঘর থেকে বেরিয়ে খাবার খেয়ে দুই বান্ধবী সোজা ইকরা রুমে চলে এসেছে। তাদের মাঝখানে বিছানায় চুপটি করে বসে আছে মিঠু। ছোট ছোট লালিত চোখ জোড়া তাদের উপরে নিবদ্ধ। সেই তখন থেকে আগত পরীক্ষার ব্যাপারে কথা বলে যাচ্ছে দুজন। মাসখানেক পরে মাধ্যমিক বোর্ড পরীক্ষা শুরু হবে। পূর্ব থেকে দুই বান্ধবীর পরীক্ষা দেওয়ার কথা ছিল, তবে হুমায়রা এখন বলছে সে নাকি পরীক্ষা দেবে না। যেখানে ইকরার পরিবারের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানে পরীক্ষা না দেওয়ার মানে কি? এই বিষয়ে তখন থেকে হুমায়রাকে বুঝিয়ে যাচ্ছে ইকরা। অথচ ঘুমে চোখ লেগে আসছে হুমায়রার। রাতেও ঠিক করে ঘুম হয়নি, আবার দুপুরের ঘুমটাও মিস দেওয়া চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে মেয়েটার জন্য। ইকরাও ইকরাই, সে নিজের মতো বলেই যাচ্ছে। হুমায়রা তো তার মামিকে বলেছিল মাধ্যমিক পরীক্ষাটা একেবারে দিয়েই না হয় বিয়েটা দিতে, এতে ইকরার পরিবারও কোনো বাধা দিত না। তা ভালো করে জানতো হুমায়রা। তবে রেখা বেগম তার কথার কোনো তোয়াক্কাই করেনি। তিনি তো কোনো মতো হুমায়রাকে বাড়ি থেকে বের করলেই যেন বাঁচে। এসব নিয়ে এখন আর কোনো আফসোস নেই হুমায়রার। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। মাদ্রাসার পড়া তো শেষ হয়েছে, এতেই চলবে। আবার নতুন করে পড়ালেখা শুরু করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। অথচ সামনে থাকা ব্যক্তি মানলে তো। উল্টো জেদ ধরে বসেছে হুমায়রা পরীক্ষা না দিলে সেও দিবে না। এক পর্যায়ে মানতে বাধ্য হলো মেয়েটা। বলল সে পরীক্ষা দেবে, এখন পরীক্ষার টপিক বাদ দিতে। শুনে বিশ্বজয়ের হাসি ফুটলো ইকরার মুখে। বলল, শুক্রিয়া বান্ধবী আমার, এবার তুই ঘুমা। সাথে সাথে বিছানায় গা এলিয়ে দিল মেয়েটা। নিজের রুমে যাওয়ারও প্রয়োজন বোধ করলো না। তার ঘুমন্ত মুখপানে চেয়ে হাসলো ইকরা। পরপর নিজেও শুয়ে পড়ল। চতুর্দিকে আসরের আজান ধ্বনিত হতেই ঘুম ভাঙল হুমায়রার। পাশ ফিরে ইকরাকে ডাকলো মৃদু স্বরে। গুনে গুনে 3টা ডাকের মাথায় গিয়ে সাড়া এলো ইকরার তরফ থেকে। নামাজ পড়বি চল। চোখ খুলে তাকালো ইকরা। পরপর কোনো অলসতা ছাড়ে উঠে পড়লো দুই বান্ধবী। ওয়াশরুম থেকে অজু সেরে হাঁটা দিল নামাজ ঘরের দিকে। অতঃপর নামাজ আদায় করে সতেজতা ফিরিয়ে আনলো শরীরে। তারপর নিত্যদিনের মতোই মিঠুকে নিয়ে চলো বাগানের দিকে। সেখানে গিয়ে মিঠুকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিল। সেই ফাঁকে দুজন ফুল গাছে পানি দেওয়ার কাজ শেষ করলো। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। এর মাঝে একবারও রুমে যায়নি হুমায়রা। একেবারে মাগরিবের নামাজ শেষ করে রুমের ভিতরে পা রাখলো সে। বিছানায় কাঁথা মোড়ানো অবস্থায় কৃষাণের অবয়ব দেখতেই 480 ভোল্টের ঝটকা খেলো মেয়েটা। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। এ বাড়িতে আসার পর আজকে প্রথম দিনের বেলায় কৃষাণকে শুয়ে থাকতে দেখলো। এমনিতে তো সারাদিন মাত্র একবার দর্শন পাওয়া যায় তার। তাও কোনো মতে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়ে। আজকে হঠাৎ কি হলো?
শরীর খারাপ করেনি তো মানুষটার? কাল বৃষ্টিতে ভেজার দরুন জ্বর হলো না তো? সব বিস্ময় ভাব ছুঁড়ে ফেলে ত্রস্ত পায়ে স্বামীর নিকট এগিয়ে গেল সে। কৃষাণের গায়ে হাত রাখতে আরেক দফা ঝটকা খেল। জ্বরে পুরো গা জ্বলে যাচ্ছে তার। হুমায়রার যেন মনে হলো কোনো উত্তপ্ত জিনিসে হাত রেখেছে। মুহূর্তেই চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল তার। কখন জ্বর আসলো মানুষটার? এতক্ষণ কেন যে রুমে এলো না সে? চিন্তা ও অনুতপ্ততায় ডুবে গেল রমণী। এখন নিজেকে নিজেরই বকতে মন চাচ্ছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।